আমি এখনো ভাবতেই পারছি না, তোর মতো ছোট লোক আমাকে ভালোবাসি কথাটা বলে কিভাবে? তুই একবার নিজেকে আয়নায় কখনো দেখেছিস? তোর কোনো যোগ্যতা আছে আমাকে প্রপোজ করার? সামান্য কৃষকের ছেলে হয়ে আমাকে প্রপোজ করছিস? আমি তোর কাণ্ড দেখে আসলে হতবাক হচ্ছি। ফারিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। আমি তোমাকে না বলে থাকতে পারছিলাম না, তাই আজকে তোমার সামনে এসে সাহস করে বলে দিলাম। ভালোবাসা তো আর ধনী গরিব থেকে হয় না, শুধুমাত্র হয়ে যায়। তুই কি এখন আমার সামনে থেকে যাবি, নাকি আমি এখানে কোনো সিক্রেট করব? আমি ভালোই ভালোই বলছি, তুই এখন আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু এর চেয়ে অনেক খারাপ হতে পারে তোর সঙ্গে। আমি আর সেখানে কোনো কথা বলতে পারলাম না। চুপচাপ ফারিয়ার সামনে থেকে আমি চলে আসতে রাখলাম। আমি বাসায় আস্তে আস্তে আপনাদেরকে পরিচয়টা দিয়ে দিই। আমি শাহরিয়ার রহমান, বাবা মায়ের বড় ছেলে। ছোট একটা ভাই আছে। বাবা কৃষক। ফারিয়া হলো আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে, একটু অহংকারী। গল্পে ফেরা যাক। আমি বাসে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসে এসে রুমে যাব, আর তখনই বাবা আমাকে দেখে বলতে লাগলো, শাহরিয়ার, তুই কি আর কোনোদিন মানুষ হবি না? এভাবে যদি চলতে থাকে তাহলে তো এসএসসি পরীক্ষায় তুই ফেল করবি। আর তখন আমি কি কাউকে মুখ দেখাতে পারবো? আমি অভাবের কারণে নিজে দুবেলা খেতে পারি না, তবু আমি তোর পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এসএসসি পরীক্ষায় হয়তো ভালো রেজাল্ট করব। এখন একটু খারাপ হয়ে গেছে, তবে যেটুকু সময় আছে পরীক্ষা সামনে নেব। এ বলে আমি রুমে চলে আসলাম। আসলেই বাবা আমার জন্য অনেক কষ্ট করে। অভাবের সংসার, তবুও আমাদের দুই ভাইকে অনেক কষ্ট করে পড়াশোনা করায়। আমি রুমে এসে মাকে বললাম, মা, খুব খিদে পেয়েছে, খাবার কিছু আছে? কেউ একটু পড়তে বসতে হবে। আর কি, কালকে তো স্কুল আছে, পড়াগুলো শিখতে হবে। না, ঘরে তো তেমন কিছুই নেই। আমি রান্না করছি, রান্নাটা হোক, একেবারে রাতে খেয়ে ঘুমিয়ে পড়িস। এখন একটু পড়তে থাক। তারপর আমি মাকে আর কোনো কিছু বললাম না, কারণ আমি জানি ঘরেতে এমন কিছুই নেই। তারপর আমি পড়তে বসলাম। তখনই ফারিয়ার কথাগুলো আমার কানে বাজতে লাগলো। আমি কোনো কিছুতেই যেন ফারিয়ার কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মেয়েটাকে যে আমি অনেক ভালোবেসেছিলাম। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কথা শুনলে কিভাবে সহ্য হবে? তবুও আমি পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাকে বললাম খাবার দেওয়ার জন্য। আমি খাবার শেষ করে রেডি হচ্ছি, আর তখনই বাইরে থেকে রিফাত আমাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, কিরে ভাই, তুই কই? আমি তোর জন্য সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম, শেষ পর্যন্ত আমাকে বাড়িতে আসতে হলো। তাড়াতাড়ি আয়, স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে রিফাতকে নিয়ে স্কুলে চলে আসলাম। আর আস্তে আস্তে আমি রিফাতকে বললাম, দোস্ত, আমাদের তো দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। আর আর তো বেশি সময় নেই, মাত্র 2 মাস বাকি আছে। হ্যাঁ রে দোস্ত, এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর তোর কপালে ফারিয়া আসলো না, ফারিয়াকে ভুলে যা, আর ভালো করে পরীক্ষা দিতে হবে। তারপর দুজনেই এসব কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আমাদের কোচিং করায় আমি কোচিং শেষ করে বাসায় ফিরছি, আর পাশে তাকিয়ে দেখি ফারিয়া তার বান্ধবীদের সঙ্গে বাসায় ফিরছে। আসলে আমরা একসাথে পড়াশোনা করি। আর তখন আমাকে রিফাত বলতে লাগলো, দোস্ত, তুই কিন্তু ফারিয়ার দিকে একদম তাকাবি না। কালকে কিন্তু আমি সব কিছুই শুনেছি। আর তোর জায়গায় আমি থাকলে কোনোদিন ওর সামনে যেতাম না, তাকানো তো দূরের কথা। দোস্ত, ফারিয়া শুধু একটু অহংকারী। ওর অহংকারটা যদি সরে যায় তাহলে দেখবি ফারিয়া অনেক ভালো হয়ে যাবে। ওর মনটা অনেক সুন্দর, তাছাড়া আমি তাকে অনেক ভালোবাসি। ভাই, তোর জায়গায় আমি থাকলে হয়তো আমি ফারিয়ার দিকে কখনই তাকাতাম না, কিন্তু তোকে দেখে সত্যি আমার গর্ব করতে ইচ্ছে করছে। ভাই, এসব পাম না মেরে তাড়াতাড়ি বাসায় চল, আমার খুব খিদে পেয়েছে। আর বিকেলবেলা মাঠের দিকে আসিস, আমিও আসবো। অনেক দিন খেলা হয় না। কি রে ফকিন্নি, তুই আজকে আর কোনো কথা বললি না? কালকের অপমানের কারণে কি তোর শিক্ষা হয়ে গেছে? বাহ, ভালো তো। দেখো ফারিয়া, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? তাহলে তুমি আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করো? তোমার বাবা চেয়ারম্যান দেখে কি তোমাকে সবসময় সম্মান করতে হবে? তোমাকে যেটুকু সম্মান দেওয়া সেটুকুও আমি দেই, তবুও কেন তুমি আমাকে অপমান করো? শুধুমাত্র ভালোবাসার কারণে, তাই তো? তোর সঙ্গে আমি ঠিকই রিলেশন করতাম, কিন্তু কেন করলাম না জানিস? কারণ তোর সঙ্গে আমার স্ট্যাটাসে যায় না। আমি বান্ধবীদের সঙ্গে কি বলবো বলতো?
তোকে নিয়ে কোথাও যেতে পারবো? তোকে নিয়ে কোথাও ঘুরতে পারবো? আমার একটা সময় আসবে, তুমি সব কিছু পেলে আমার কাছে চলে আসবে, শুধুমাত্র আমার কাছে ভালো থাকবে বলে। তোমার এসব অহংকার কোনো কিছুই কাজে আসবে না। যখন সময় হবে তখন দেখা যাবে। তার চেয়ে ভালো তোর মতো কারো সঙ্গে রিলেশন কর। শুধু শুধু আমার পিছনে পড়ে থাকিস না। আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব। দূর থেকে হয়তো তুমি আমার হবে কি না সেটা জানি না, তবে আমার বিশ্বাস তুমি একদিন আমারই হবে। ঠিক আছে, তুই তাহলে এই আশায় বসে থাক। আমি তাহলে বাসায় গেলাম। তারপর আমি হাসতে হাসতে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর আমিও এদিকে বাসায় চলে আসলাম ফারিয়ার সঙ্গে একটু কথা বলে। অনেক ভালোই লাগলো। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম আর খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হলাম ফুটবল খেলার জন্য। আমি মাঠের মধ্যে এসে দেখি আমার সব বন্ধুরা এসে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে তাদের সঙ্গে খেলতে লাগলাম। হঠাৎ খেলার মাঝখানে দেখলাম ফারিয়া রিয়ার সঙ্গে হেঁটে যাচ্ছে, হয়তো ঘুরতে বের হয়েছে। দোস্ত, আমি কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। শাহরিয়ার তোকে অনেক ভালোবাসে, তুই শাহরিয়ারকে কেন মেনে নিচ্ছিস না বলতো? সে তো অনেক ভালো একটা ছেলে, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তোর যদি মন চায় তাহলে তুই গিয়ে শাহরিয়ার সঙ্গে প্রেম কর। আমার এত ইচ্ছে নেই। আমি চাই অনেক ভালো একটা মানুষ থাকবে এবং অনেক স্মার্ট থাকবে, যাকে দেখলে বুকের ভিতর থুপ করে উঠবে। দোস্ত, তোর এসব সিনেমার ডায়লগ অন্য কোথাও গিয়ে মারিস। এখন বল, আসল কাহিনীটা কি? আর তুই ওর সামনে এভাবে কথা বলিস কেন, অপমান করিস কেন, এটা বল আগে। আমি বলতে পারি, তবে একটা শর্তে। তুই কখনো শাহরিয়াকে তা বুঝতে দিবি না। আসলে শাহরিয়া আমাকে যেরকম অহংকার টাইপের মনে করে, আসলে কিন্তু আমি মোটেও তেমন না। পছন্দ হয়, তবে আমি চাই যে পরীক্ষার আগে এসব কোনো কিছুই করব না। আমি তোকে অনেক ভালো করে চিনি, তুই কেমন সেটাও জানি। সেই ছোটবেলা থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব। তবে একটা কথা, শাহরিয়ার কি তুই অনেক বেশি অপমান করে ফেলছিস না ইদানিং? তুই তো ভালো করে জানিস যে শাহরিয়া সবকিছুই বুঝতে পারে, তাই একটু কড়াভাবে ওর সঙ্গে কথা বলতে হয় না, হলে সবকিছু বুঝে ফেলবে না। যদি পরীক্ষার পর শাহরিয়ার কখনো হারিয়ে যায় তখন কি করবি? আমার তো শাহরিয়ারকে দেখে এখনই প্রেম করতে ইচ্ছে করে, কিন্তু কি আর বলবো, শাহরিয়ার তো আমাকে কখনোই মেনে নেবে না। তুই যদি আর একবার এ কথা বলিস তাহলে তোকে আমি মেরে এখানে ফেলে চলে যাব। ওর দিকে তুই কখনো তাকাবি না, ওকে শুধু বড় ভাই মনে করবি। আর জানিস একটা কথা, ওর মলিন মুখের দিকে তাকাতে এতটা ভালো লাগে, সেটা তোকে বুঝাতে পারবো না। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে তাই কর। তবে একটা কথা মনে রাখবি যে অবহেলা সহ্য করতে করতে একটা সময় কিন্তু পাথর হয়ে যায়, তখন সেই পাথরকে আবার ফুলে রূপান্তর করা, এটা কিন্তু অনেক কঠিন। সেটা আমি জানি রে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিলেশন হওয়ার পরে আমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? তুইও শাহরিয়ারকে ভালোবাসিস, শাহরিয়ারও তোকে অনেক বেশি ভালোবাসে। যদি দুজন এক হতে চাস তাহলে এটা ছাড়া কোনো উপায় নেই। আর যদি তোর বাবা মায়ের কথা চলতে চাস, তাহলে নিজের সব, নিজের ভালোবাসার মানুষ সব কিছু বিসর্জন দিতে হবে। তাহলে আর এসব কথা কখনো মাথায় আনিস না। তুই ঠিকই বলেছিস, যা হবার তা তো পরে দেখা যাবে, এখন বর্তমান নিয়ে ভাবা যাক, তাই না? চল বাড়িতে ফিরে যাই, সন্ধ্যা হতে চললো, পরে মা বকা দিবে। তারপর আরো কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসলাম। আর বাসায় ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে পড়তে বসলাম। এদিকে আমি সন্ধ্যাবেলা খেলা শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর তখনই রিফাত আমার ফোনে মেসেজ করলো। রিফাত বলল, দোস্ত, ফারিয়াদের গাছের ডাব অনেক বড় হয়েছে, যাবি নাকি? তুই গেলে আমি সবাইকে মেসেজ দিয়ে বলি মাঠের মধ্যে আসার জন্য। আরে না, তুই পাগল হয়ে গেছিস নাকি? এখনও আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। তাছাড়া আর ধরা খেলে একদম খবর আছে, চেয়ারম্যান ছেলে অনেক গাড়দেরা, একজন মানুষ সুযোগ পেলেই পিছনে বাস দেবে। আমি রিফাতের সঙ্গে আর কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে পড়তে লাগলাম। আর পড়া শেষ করে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর স্কুলের দিকে যেতে লাগলাম। আর তখনই দেখলাম সাথে রিয়া আর ফারিয়াও যাচ্ছে। আর তখনই রিফাত আমাকে পেছন থেকে ডাকতে ডাকতে আসলো আর আমাকে এসে বলতে লাগলো, আমি তোকে সেই কখন থেকে পিছন থেকে ডাকছি যে আমার জন্য একটু দাঁড়া, কিন্তু তুই নিজের মতো করে হেঁটে যাচ্ছিস। ইদানিং কি কানে কম শুনিস নাকি? আমি আরে না তেমন কিছু না,
আচ্ছা চল তাড়াতাড়ি। তারপর আমি আর রিফাত কথা বলতে বলতে ফারিয়াদের পেছনে পেছনে হাঁটছি, আর ওদিকে রিয়া ফারিয়াকে বলতে লাগলো, দোস্ত, তোর জান পাখি তো তোর পিছনে পিছনে হাঁটছে। কথা বলবি নাকি এখন ক্লাসে গেলে তো আর কথা বলিস না? এখানে একটু কথা বলে নে। না, চুপচাপ ক্লাস হবে। এখন আমি কথা বলবো না। তাছাড়া আজকে দেখে বোঝা যাচ্ছে যে মনটা হয়তো ভালো নেই। আর এখন যদি আমি তোমাকে শুধু শুধু এমন করি, হয়তো আরো খারাপ হয়ে যাবে। শুধু শুধু দরকার নাই রে। এদিকে আমি আর কোনো কথা বললাম না, ক্লাসে চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল 2টা মাস। পরীক্ষাগুলো বেশ ভালোভাবে দিলাম। এখন পরীক্ষা দিয়ে ফ্রি টাইম, তাই বাবার কাজে সাহায্য করছি। একদিন বাবার সঙ্গে খেতে কাজ করছিলাম, আর তখনই রিফাত আসলো। আর রিফাত এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার চল তো আমার সঙ্গে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি উঠে আয়। আর চাচা, তোমার দিন দিন চেহারা এরকম হয়ে যাচ্ছে কেন? খাওয়া দাওয়া করো না নাকি? এখন বয়স হয়েছে না, তাই হয়তো এমন হয়ে গেছে। তোদেরও যখন বয়স হবে তখন তোরাও এমন হয়ে যাবি। তুই এখন বাড়িতে চলে যা, অনেক কাজ করেছিস। তারপর আমি বাবার কাছ থেকে এসে রিফাতকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলাম। নিরিবিলি জায়গায় আসে আমি আর রিফাত পাশাপাশি বসলাম। আর তখন বলল, দোস্ত, এখন পর্যন্ত তুই কোচিংয়ে বেতনটা সঠিকভাবে ক্লিয়ার করিস নাই। স্যার তোকে দেখা করতে বলেছে। আর এদিকে শুনলাম যে ফারিয়া নাকি ঢাকায় গিয়ে পড়াশোনা করবে। দোস্ত আমাকে চিন্তা করছি জানিস, এমন চিন্তা করছি যে আমিও ঢাকা চলে যাব। ঢাকায় গিয়ে অন্ততপক্ষে যদি নিজের খরচটা নিজের চালাতে পারি আর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারি, তাহলে অনেক ভালো হবে রে। আমার বাবা আমার জন্য অনেক করেছে। তুই জানিস আমি অনেক সময় না খেয়ে থাকি শুধুমাত্র আমার ছোটো ভাইয়ের কারণে। কারণ আমি চাই না যে আমার ছোটো ভাই না খেয়ে থাকুক। আমি যতটা না বুঝতে পারি, আমার ছোটো ভাই কি ততটা বুঝতে পারে? সে কি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে? আর ফারিয়ার কথা বলছিস দোস্ত, অভাবের মধ্যে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হ্যাঁ, তবে আমি ফারিয়াকে কখনো বলতে পারবো না, এটা সত্যি। তুই তো আমার অবস্থাটা জানিস, তাই আমি তোর সঙ্গে ঢাকায় যেতে পারবো না রে। আমাদের হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না। রেজাল্ট কবে দিবে রে? রেজাল্ট হয়তো আরও 15 দিন পর দিতে পারে। আমি ভাবছি যে 2-1 দিনের ভিতরে ঢাকা চলে যাব। কি দরকার শুধু শুধু বাসায় বসে থেকে? মায়ের শরীরের অবস্থা তেমন ভালো না, বাবাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তাছাড়া চেয়ারম্যান চাচার কাছে আমাদের প্রায় জমিগুলি বন্ধক দেওয়া, জমিগুলো ফিরিয়ে আনতে হবে কোনো ঝামেলা ছাড়া। আর তোর সঙ্গে আমার দেখা হবে না কেন? ফোন আছে তো, ফোনে যোগাযোগ করব। তুই আমার সে ছোট্টবেলার বন্ধু। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। তা ঢাকায় গিয়ে কি করবি? প্রথমে কিছু ভেবেছিস? থাকবি কোথায় এসব কিছু ভেবেছিস, নাকি শুধু শুধু এমনিতেই যাচ্ছিস? ঢাকায় তো আমার তেমন কেউ নাই, তাই গিয়ে কি চাকরি করবো সেটাই তো জানি না। হয়তো গিয়ে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই কোনো টেনশন করিস না। আচ্ছা আমাকে একটু হেল্প করতে পারবি? আমাকে তুই 3,000 টাকা এনে দিতে পারবি? পরে তোকে আমি দিয়ে দেবো। আমার কাছে মাত্র 1,000 টাকা আছে। বুঝতে পারছিস, ঢাকায় যাব, টাকার তো প্রয়োজন। ঠিক আছে, আমি তোকে কালকের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে 3,000 টাকা দিয়ে দেব। কিন্তু তুই কি একবার ফারিয়া কথাটা একবারও ভেবে দেখলি না? তোর ভালোবাসা কি এভাবেই শেষ হয়ে যাবে? আমি আজকে সন্ধ্যার দিকে ফারিয়ার সঙ্গে দেখা করার ব্যবস্থা করব। তুই এতে কোনো না করবি না প্লিজ। ফারিয়াকে শেষবার বলে দেখ ও কি বলে। আমি রিয়াকে বলে ব্যবস্থা করছি। আমি এখন গেলাম, তুই বাসায় চলে যা। আমি সন্ধ্যার সময় মাঠে থাকবো। তারপর আমি রিফাতের সঙ্গে আরও কিছু কথা বলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে গোসল করে খাবার খেয়ে শুয়ে আছি। আর এভাবে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে নেই। আমি রিয়াকে মেসেজ করে দেখা করতে বললাম। আর একটু পর রিয়া বলল যে ও পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। আমি সেখানেই গেলাম। আর তখন রিয়া আমাকে বলল, কি রে, তুই আমাকে হঠাৎ করে এখানে দেখা করতে বলছিস কেন? তোর কি কোনো কিছু হয়েছে নাকি? নাকি তোর প্রেমের মধ্যে আবার ঝামেলা লেগেছে? আমার কোনো কিছুই হয়নি, তবে শাহরিয়ারের অনেক কিছুই হয়ে গেছে। শাহরিয়ার নাকি 2 দিন পরই ঢাকা চলে যাবে। সেখানে গিয়ে হয়তো চাকরি করবে, আর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে শাহরিয়ার ঢাকা যাওয়ার জন্য সিদ্ধান্ত কেন নিল? শাহরিয়ার তো এখানেই ভালো আছে। তাছাড়া এখানে কোথাও কলেজে ভর্তি হবে রেজাল্ট দেওয়া হলে। ফারিহাও আমাকে বলেছে যে যত কষ্ট করেই হোক শাহরিয়ারের জন্য গ্রামে থেকে যাবে। শাহরিয়ারের জন্য থেকে যাবে মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। ও তো শাহরিয়ারকে পছন্দ করে না, সব সময় অপমান করত। তারপর আমি রিফাতকে সবকিছুই খুলে বললাম, আর সবকিছু শুনে রিফাত হাসতে লাগলো। আর তখন আমি বললাম, তাহলে আমি এখন যাই, গিয়ে ফারিহাকে খবরটা দেই।
আর সন্ধ্যাবেলায় দেখা করাটা ব্যবস্থা করা যাবে। তুই আর আমি ছাড়া তো আর কেউ হেল্প করতে পারবে না। ঠিক আছে, তুই তাহলে যা, আমি বাসে গেলাম। আর একটু রাফার সঙ্গেও দেখা করার ব্যবস্থা করে দিস। আমারও তো মন চায় আমি আমার প্রিয় মানুষের সঙ্গে কথা বলবো। কেন, তোমাদের তো 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টাই কথা হয়, তবুও তোমাদের মন ভরে না? এখন সরাসরি গিয়ে দেখা করতে হবে? শালা কুত্তা, যাওয়া বাড়িতে যা। তারপর আমি রিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে রেস্ট করি। আর এভাবে সময়টা পার হলো। সন্ধ্যাবেলায় আমি মাঠের মধ্যে এসে শাহরিয়ারকে কল দিলাম। আর শাহরিয়ার কল কেটে দিল। আমার বুঝতে বাকি রইল না যে শাহরিয়ার আসছে। এদিকে আমি কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে মাঠে যেতে লাগলাম। আমি মাঠে এসে দেখি যে রিফাত দাঁড়িয়ে আছে। আর তখন রিফাত আমাকে বলতে লাগলো, শালা, আমি দাঁড়িয়ে আছি সেই কখন থেকে, আর তোর এখন আসার সময় হলো, তাই না? চল দোকানে গিয়ে বসি। আগে সময় বুঝে তারপর যাব। আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা শুনলে তুই নিজেকে আর ধরে রাখতে পারবি না। তারপর আমি আর রিফাত চাচার দোকানে এসে চা খেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন জানি ফারিয়া আজকেও আমাকে অপমান করবে। এছাড়াও তো ফারিয়ার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, তবুও শেষবার না হয় ফারিয়ার অপমান সহ্য করে যাই। বেশ অনেকক্ষণ বসে থাকার পর আমি আর রিফাত যেতে লাগলাম। রিফাত আমাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসলো আর এখানে এসে দাঁড়িয়ে আছে। আর একটু পরেই দেখতে পেলাম রিয়া আর ফারিয়া এদিকে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া এসে রিফাতকে বলতে লাগলো, রিফাত, বেশি সময় দেওয়া যাবে না, সর্বোচ্চ 20 মিনিট ওরা কথা বলবে, বুঝতে পেরেছিস? আর তুই আমার সঙ্গে। আমরা এখন থেকে কোনো কাজে নেই। শাহরিয়ার, আমরা খেয়াল রাখছি, তোর কথা বল। তখন রিফাত একটু দূরে চলে গেল। আর আমি ফারিয়াকে বলতে লাগলাম, আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। এতদিন তোমার সঙ্গে যা করেছি শুধুমাত্র ভালোবাসি বলে করেছি। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা সেটা জানি না। তুমি ভালো থাকবে। হয়তো আমার কথা তোমার কোনোদিনও মনে হবে না। যদি কখনো মনে হয় তাহলে মনে করবে যে আমি সবসময় ভালো আছি। জানো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। বিশেষ করে আমি যখন রাতে একা ঘুমাতে যেতাম তখন তোমাকে নিয়ে ভাবতে নিজের অজান্তেই ভালো লাগতো। আর এখন ভালো লাগে তোমাকে নিয়ে ভাবতে। কিন্তু ওই কথায় আছে না যে অভাবে পড়লে ভালোবাসার জানালা দিয়ে পালায়, আমার অবস্থা হয়েছে তেমন। যেখানে আমি নিজে চলতে পারছি না সেখানে ভালোবাসা নামক পবিত্র জিনিসটা তো আমার জন্য নয়। আসলে মধ্যবিত্তরা কখনো কাউকে ভালোবাসতে নেই, কারণ সব কিছু চাইলেও পূরণ হয় না। মধ্যবিত্তের ভালোবাসা হলো বেমানান, এগুলো তাদের পক্ষে মানায় না। অনেক কথা বলে ফেললাম, হয়তো তোমার খারাপ লাগবে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। অনেক বিরক্ত করেছি তোমাকে, রাস্তায়, পথে ঘাটে, স্কুলে, প্রাইভেটে, মনে হয় অনেক জায়গায় তোমাকে বিরক্ত করেছি। ক্ষমা করে দিও। আমি ওর কথাগুলো শুনে কান্না করতে লাগলাম। তারপর নিজেকে সহ্য করতে না পেরে শাহরিয়ার গালে একটা থাপ্পড় মারলাম। আর থাপ্পড় মেরেই আমি শাহরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তুমি কেন বুঝতে পারছো না? আমিও তো তোমাকে অনেক অনেক আগে থেকে ভালোবাসি। আমি শুধুমাত্র তোমাকে এসব বলতাম তোমার যেন পরীক্ষাটা ভালো হয়। যদি আমি তোমাকে অনেক আগেই আমার ভালোবাসার কথাটা বলে দিলাম তাহলে তোমার পরীক্ষাটা এমনভাবে ভালো হতো না। আর তোমার ক্ষেত্রে পড়াশোনাটা বেশি দরকার সেটা আমি চিন্তা করি। আমি এমনটা করেছি, আমি তোমাকে অনেকভাবে কষ্ট দিয়েছি। তুমি হয়তো রাত জেগে কান্না করেছো আমার জন্য, সেটা আমি জানি। কিন্তু আমিও কোনো কিছু উপায় বুঝতে পারছিলাম না। এদিকে বাবাকে অনেক ভয় পেতাম, তাই সব কিছু মিলিয়ে কেমন যেন হয়ে গিয়েছিলাম। কিন্তু নিজে নিজে আমি অনেক চেষ্টা করে ফেলেছিলাম। তোমাকে যখন আমি কথাগুলো বলতাম তখন নিজের অজান্তে চোখ দিয়ে পানি আসতো। আমিও অনেক ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে কোথাও যাবে তুমি? আমি তোমাকে কোথাও যেতে দিব না। সব সময় তোমার কাছে থাকবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার জন্য না হয় তুমি থেকে যাও। এদিকে ফারিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি এটার জন্য মোটর প্রস্তুত ছিলাম না। এখন আমি ফারিয়াকে কি বলবো সেটাই চিন্তা করছি। আমাকে ভালোবাসে এটা শোনার পর আমার খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি খুশি হতে পারছি না। তারপর আমি নিজেকে সামলিয়ে ফারিয়াকে বললাম, আমি এখানে থাকলেও হয়তো নিজেকে কখনো উন্নতি করতে পারবো না। তুমি সব কিছুতেই হয়তো বুঝতে পেরেছ। আমাকে নিজে কিছু করতে হবে, পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। বাবা আমাদেরকে আর নিতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি। বাবা নিজের মুখে না বললেও আমি বুঝতে পারি। তাহলে আমার কি হবে? আমি তো তোমার জন্য ঢাকায় যাব না ভেবেছিলাম, এখানেই থাকবো। তুমি ঢাকায় কোথায় থাকবে বলো, আমি তোমার সঙ্গে থাকবো। প্লিজ।
তো এখন কিছু জানি না। আমি কালকে সন্ধ্যায় বাসে উঠবো, আর ঢাকায় যেতে যেতে তো প্রায় সকাল হয়ে যাবে। সেখানে গিয়ে আগে থাকার জায়গা ম্যানেজ করতে হবে, তারপর কাজ ম্যানেজ করতে হবে, তারপর বাকি সব। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না শাহরিয়া। আমাকে নিয়ে চলো না, হলে আমি তোমার সঙ্গে এখনই যেতে রাজি আছি। আমি তোমাকে আমার অনিশ্চিত জীবনের সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমি জীবনে কখনো উন্নতি করতে পারি কি না সেটাও জানি না। তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমার বাবা মা তোমার উপর যে আছে, তুমি ভালো কিছু করবে। তুমি কেন আমাকে ভালোবাসতে যাবে? তাহলে তুই কেন আমাকে আগে থেকে ভালোবেসেছিলি? তুই কেন আমার জীবনের প্রথম এসেছিলি, আর এখন নিজে থেকে ভালোবেসে এখন নিজেই দূরে সরিয়ে যাচ্ছিস? আমি তোকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব। হ্যাঁ, তখন আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম। এখন আমি তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি, কিন্তু আমি তোমার আজকে ফিরিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার ভালোর জন্য। দেখো, আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তুমি তোমার জীবনটা জড়িয়ে কেন নষ্ট করবে বলো? তার মানে তুমি আমাকে এখনো মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই তো? তাছাড়া আমি তোমার সঙ্গে ভালো থাকবো, তোমার সঙ্গে আমি রাস্তায় থাকতেও রাজি আছি, তবুও আমি তোমায় চাই। ফারিয়া, তুমি একটু প্লিজ আমার কথাটা বুঝতে চেষ্টা করো। তোমার বাবা আমাকে কখনোই মেনে নেবে না। আমি তোমার যোগ্য হতে পারবো না। আমি অনেক সময় না খেয়ে থাকি। তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমিও তোমার মতো না খেয়ে থাকতে পারবো। তাছাড়া ভালোবাসে মানুষ সঙ্গে থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই কথা বলেই ফারিয়া আমার টুর জোড়া দখল করে নিল। আমি ফারিয়াকে চালানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই ফারিয়াকে আটকে রাখতে পারছি না। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল, আর আমি হাঁপাতে লাগলাম। আর তখনই ফারিয়া আমার পকেট থেকে ফোনটা নিয়ে কী যেন করলো। একটু পর ফোনটা আমাকে দিয়ে বলল, আমি আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিয়েছি, যেখানে যাবে আমাকে বলে যাবে। আর তুমি আগে ঢাকায় গিয়ে সেটেল হও, 2 দিন পর আমিও আসছি তোমার কাছে। তুমি যে জায়গা যাবে আমিও ঠিক সেই জায়গায় যাব, আর ওই জায়গায় যাবে এখানে আমার ফুফির বাসা, আমার কাছাকাছি থাকবে। আমিও অনেক হেল্প করতে পারবো, তোমার সাথে দেখা করতে পারবো। তোমাকে না দেখে তো আমি থাকতে পারবো না। আর এখন তো বাবা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না। কালকে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করবে তুমি, তবে সেটা ওদেরকে জানানোর প্রয়োজন নেই। আমাদেরটা আমরা ব্যবস্থা করে নিব, কারণ ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে। যদি একবার কেউ জানতে পারে যে আমাদেরকে ওরা সাহায্য করেছে, তাহলে ওদেরও সমস্যা করবে। তাই আমাদের জন্য অন্য কেউ সমস্যায় পড়ুক, এটা তো আমি চাই না। তুমি আমার জন্য এত কিছু কেন করবে? যদি তো একবার তোমার কিছু হয়ে যায়, তাহলে কখনো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শোনো, একটা কথা সব সময় মনে রাখবে, বিপদের সময় যদি প্রিয় মানুষটা যদি সাহস দেয়, তাহলে সব কিছু মোকাবেলা করতে অনেক সহজ হয়ে যায়। তার মানে অবশেষে তুমি আমাকে নিজের করে ছাড়বে? তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হবে থাকতে, কিন্তু তবুও থাকতে হতো। এখন আমি বাসায় চলে গেলাম, আর বাসায় গিয়ে তুমি মেসেজ করবে, ঠিক আছে? তবে আর কথা বলতে পারবো না, তাই মেসেজ করতে হবে। তখনই ফারিয়া আমাকে একটা ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দৌড়ে চলে যায়। এরপর আমি ও রিফাতের কাছে চলে আসলাম, আর তখন আমাকে রিফাত বলতে লাগলো, দোস্ত, তার মানে তোদেরকে এক করে দিতে পারবেন? আর আমার সারপ্রাইজটা তোর কেমন লাগলো বল? এখন তাড়াতাড়ি চল, বাসায় যেতে হবে, না হলে বাবা অনেক বকা দিবে। তারপর আমি আর রিফাত মিলে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ফারিয়ার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম, আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। তারপর কথা বলা শেষে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বললাম, মা, আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি। তুমি বাড়ির দিকে খেয়াল রাখো, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি সেখানে গিয়ে ভালো কিছু করব আর পড়াশোনা করব। তুমি একটু তোমার নিজের দিকে খেয়াল রেখো। তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সেখানে গিয়ে কি করবি, কোথায় থাকবি, কোনো কিছু তো ঠিক করিসনি। আর আজকে হঠাৎ করে চলে যাবি? কি হয়েছে আমাকে বল তো। মা, তুমি আমাকে নিয়ে শুধু শুধু কেন টেনশন করছো? আর এখানে তো তেমন ভালো কলেজ নেই, তাই না? আর আমার রেজাল্ট দিতে প্রায় এখনও 15 দিন বাকি। আমি ঢাকায় গিয়ে এখন কিছু একটা করতে থাকবো, আর চাকরি করার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাব। আর এদিকে যদি আমার কিছুটা উন্নতি হয়, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। তারপর আমি মাকে অনেক বুঝিয়ে রাজি করালাম, আর সব কিছু প্যাকিং করতে লাগলাম। আর এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলা রিফাত আমার রুমে আসলো, আর রুমে এসে আমার হাতে 3000 টাকা দিল, আর বলল, দোস্ত, আমি এই 3000 টাকা ব্যবস্থা করতে পেরেছি। চেয়েছিলাম আরও ব্যবস্থা করার জন্য, কিন্তু পারি নাই রে। তুই ঢাকা যা, পরে লাগলে তোকে আবার দিব, চিন্তা করিস না। দোস্ত, তোর মতো বন্ধু যদি সবার থাকতো, তাহলে আর জীবনে আর কোনো কষ্ট থাকতো না রে।
তুই সত্যি আমার ভালো বন্ধু, তোকে নিয়ে আমার এখন গর্ব করতে ইচ্ছে করছে। আরে ভাই, এসব কি বলিস? এটা তো আমার দায়িত্ব। বন্ধুর জন্যই তো বন্ধু, তাই না? বিপদের সময় বন্ধু যদি পাশে না থাকে তাহলে কি পাশে থাকবে বল? তোর বাসের টিকিট তো কাটা হয়ে গেছে, 10টায় বাস। সেখানে গিয়ে পৌঁছে আমাকে ফোন দিয়ে জানাবি, আর আমি তো তোকে বাস টার্মিনাল পর্যন্ত দিয়ে আসবো। দোস্ত, তুই মা বাবার সঙ্গে কথা বলতে থাক, আমি একটু ফারিয়ার সঙ্গে দেখা করে আসছি। ও আমাকে মেসেজ দিচ্ছে বারবার। তারপর আমি রিফাতকে বাসায় রেখে আমি ফারিয়ার সঙ্গে দেখা করতে চলে আসলাম। আর আমি এসে থেকে ফারিয়া একা থেকে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ফারিয়া শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর বলতে লাগলাম, এত কান্না করার কি আছে? আমি তো একেবারে চলে যাচ্ছি না। কি আর করার, আমাদের তো ঢাকায় দেখা হবে। তাহলে এত কান্না করছো কেন? কেন তুমি জানো না তোমার কান্না যে আমার একটু সহ্য হয় না? প্লিজ আর কান্না করো না, পরে তো তোমার মাথা ব্যথা করবে। আমার সঙ্গে আজকে বাসে সারা রাত কথা বলতে হবে। আর এই নাও 2000 টাকা, এটা তুমি রাখো। আমি এর চেয়ে বেশি জোগাড় করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবা, আমাকে নিয়ে একদম চিন্তা করবা না তুমি। এখন বাসায় চলে যাও, ইনশাল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। ঠিক আছে, তুমি কিন্তু সময় মতো খাবার খাবে আর আমাকে নিয়ে একটু টেনশন করবে না। আমি ভালো থাকবো, ঠিক আছে? আর আমার সঙ্গে সব সময় কথা বলতে হবে, না হলে কিন্তু আমি অনেক পাগলামি করব। তারপর আমি ফাইলের কপালে আলতো করে চুমু দিয়ে আরও কিছুক্ষণ থেকে সেখান থেকে ফাইডেকে বিদায় দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সব কিছু নিয়ে বাবা মাকে বিদায় দিয়ে আমি আর রিফাত বাস স্টেশনে যেতে লাগলাম। যেতে যেতে রিফাতের সঙ্গে অনেক কথাই হলো। কিছুক্ষণ পর বাস স্টেশনে চলে আসলাম আর সেখানে এসে বাসে উঠে পড়লাম। তারপর রিফাত বলল, দোস্ত, ঢাকায় গিয়ে পৌঁছে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আর রাস্তায় কোনো সমস্যা হলে ফোন দিস। আশা করি কোনো সমস্যা হবে না, সাবধানে যাবি। দোস্ত, বাবা মা আর একটু রামিমের দিকে খেয়াল রাখিস, আমি ছাড়া তো আর তাদের কেউ রইল না। তুই ওদিকে একটু খেয়াল রাখিস রে। আসি, তুইও সাবধানে যাস। তারপর রিফাতকে বিদায় দিয়ে রিফাত চলে গেল আর একটু পর বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতে লাগলো আর আমিও ফারিয়ার সাথে মেসেজে কথা বলতে লাগলাম। এবার এভাবেই সময়টা পার হতে লাগলো। সকাল 5টার দিকে ঢাকায় এসে পৌঁছালাম। নেমে দেখি বড় বড় সাইনবোর্ড লেখা মহাকালী বাস টার্মিনাল। তারপর সেখান থেকে আমি রিফাতকে কল দিয়ে জানিয়ে দিলাম আর আমিও একটা দোকানে গিয়ে হাত মুখ দিয়ে চা আর রুটি খেয়ে নিলাম। তারপর হাঁটতে লাগলাম এক অজানা গন্তব্যে। আগে একটা থাকার জায়গা খোঁজার প্রয়োজন। আমি যেখানে যাই সেখানেই আমাকে জিজ্ঞেস করে সাথে কেউ আছে কি না, কারণ ব্যাচেলার বাসা ভাড়া দেয় না, এটা একটা সমস্যা। তারপর সিদ্ধান্ত নিলাম মেসে উঠা যাক, তারপর কিছুদিন পর না হয় বাসা নিব। অনেক কষ্ট করে একটা মেসে ম্যানেজ করলাম আর সেখানে অ্যাডভান্স করে সেখানে উঠে পড়লাম। এভাবে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় সব কিছু গুছিয়ে বাইরে হাঁটতে বের হলাম। কি করব এখন? হাঁটতে হাঁটতে একটা গ্যারেজের সামনে চলে আসলাম। দেখলাম গ্যারেজটা অটো গ্যারেজ। একটা লোক আর একটা লোকের সঙ্গে কথা বলছে। দেখেছিস, একটাও লোক নেই। এখন আমার গাড়িটা কি বসে থাকবে নাকি? আর গাড়িটা যদি বসে থাকে তাহলে শুধু শুধু বিল দেবো না আমি। এখন গাড়িটা যদি কেউ নিয়ে বের হতো তাহলে তো অনেক লাভ হতো, তাই না? কি করা যায় বলতো? কোনো ছেলে নেই যাকে নিয়ে কাজ করাবো। আমি কথা শুনে লোকটার কাছে গেলাম। তারপর গিয়ে আমি ওনাকে বললাম, ভাই আসসালামু আলাইকুম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কাজটা করতে চাই। আসলে ঢাকায় নতুন কোনো কাজ পাচ্ছি না তো তাই। তোমাকে দেখে তো ভালোই মনে হয়, তবে তুমি কি অটো চালাতে পারো? আর ওই রকম কেউ হলে কিন্তু আগেই বলে রাখছি, কোনো চান্স নেই, সোজা পুলিশে দিব। ভাই আমি অটো চালাতে পারি, আর ভাই আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আজকে এই গ্রাম থেকে এসেছি ঢাকায় কাজের জন্য। কাজের পাশাপাশি পড়াশোনা করব। অনেক দরিদ্র পরিবারের সন্তান আমি। প্লিজ ভাই আমাকে কাজটা দিন। আমি কথা দিচ্ছি আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব, এর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে তোমাকে না হয় কাজটা দেওয়াই যায়। আচ্ছা তাহলে তুমি এখন অটোটা নিয়ে বের হও, যে কয়েক টাকা পাও পরেরটা পরে দেখা যাবে। তারপর উনি আমাকে আরও কিছু কথা বললেন আর ভালো করে একটা অটো চালানো শিখিয়ে দিলেন। আমিও সেখানে আরও কিছু কথা বলে অটো নিয়ে বের হলাম, কিন্তু কোথায় যাব কোনো কিছুই বুঝতে পারছি না। তবুও একটা মোড়ে এসে বসে আছে আর তখনই একটা লোক আমাকে এসে বলল, এই ছেলে, গেট পার যাবে? গেট পারের একটু সামনে নামবো। কত? আঙ্কেল এখান থেকে গেট পারে ভাড়া যত আছে আপনি আমাকে সেরে দিন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে নতুন, তাই রাস্তাটা তেমন চিনি না, আপনি একটু চিনিয়ে দিলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, চলো তাহলে।
এই বলে আমি অটোতে বসলাম আর ছেলেটাকে আমি চিনি চিনি নিয়ে যেতে লাগলাম। ছেলেটাকেও ভালো লাগলো, অনেক সহজ সরল। আমি লোকটার কথা মতো তার জায়গায় চলে আসলাম, আর লোকটা অটো থেকে নেমে আমাকে 100 টাকা দিল আর আমাকে বলল, এইখান থেকে ভাড়া হলো 50 টাকা। আমি আপনাকে বাকি 50 টাকা খুশি হয়ে দিলাম, তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। তোমার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে মানুষের ব্যবহারই অনেক কিছু। তারপর এভাবে বেশ কয়েকটা ভাড়া পেলাম, আর রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে আমি সেই গ্যারেজে চলে আসলাম। আর সেই গ্যারেজে এসে লোকটার কাছে গেলাম। লোকটা আমাকে দেখে মুচকে হাসি দিল, আর আমি ওনাকে গিয়ে বললাম, ভাই আমি মোট 575 টাকা ভাড়া মারতে পেরেছি। আসলে তেমন কিছু চিনি না তো, তাই অনেকগুলো ভাড়া মারতে পারিনি। ঠিক আছে, তোমার ব্যবহারে আমার অনেক ভালো লাগলো। তুমি যদি রোজ এখানে কাজ করতে চাও কোনো সমস্যা নেই। তুমি 2 বেলা গাড়ি চালাতে পারবে। এটা তোমার যে কোনো সময় হতে পারে। সকাল আর বিকাল মাঝখানে দুপুরে তোমাকে রেস্ট করার জন্য দেওয়া হবে। আর আমাকে 200 টাকা দিয়ে তুমি বাকিটা রেখে দিও। ভাই কিছু মনে না করলে আমি একটা কথা বলি। আসলে আমি এসএসসি রেজাল্টের পর কলেজে ভর্তি হব, আর কি তখন তো ক্লাস করতে হবে। তাই কলেজ ক্লাস শেষ হওয়ার পর বাকি সময় পর্যন্ত যদি কাজটা করি তাহলে কি চলবে? হ্যাঁ চলবে। তুমি আমাকে প্রতিদিন 250 টাকা করে দিবে। 250 টাকার পরে যা থাকবে সেগুলো তোমার। এই 250 টাকা হলেও আমদানি, তবে কিছুদিন পর 300 টাকা দিতে হবে। কিন্তু যেহেতু প্রথম, তাই 250 টাকা বললাম। আর চাবি তোমার কাছে রেখে দাও। তারপর লোকটার সঙ্গে আরও কিছু কথা বলে আমি মেসে চলে আসলাম। তারপর আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে মেসে চলে আসলাম, আর মেসে এসে খাবার খেয়ে ফারিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। ফারিয়াকে সব কিছু খুলে বললাম, আর সব কিছু শুনে ফারিয়া আমাকে বলল, তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে শাহরিয়া। তুমি যদি স্ট্রাগল না করো তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। আমি তোমার পাশে সব সময় আছি এবং থাকবো ইনশাল্লাহ। তারপর এভাবে ফারিয়ার সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে লাগলাম, আর কথা বলার শেষে ঘুমিয়ে গেলাম। এভাবে পার হয়ে গেল 15টা দিন। এই 15 দিনে বেশ ভালো চলছিল দিনকাল। আজকের রেজাল্ট দিয়েছে, মোটামুটি বেশ ভালো রেজাল্ট করতে পেরেছি, কিন্তু ফারিয়া A+ পেয়েছে। তারপর আমি একটা কলেজে ভর্তি হলাম, আর এদিকে ফারিয়াও ঢাকায় চলে আসে। ফারিয়াও এই কলেজে ভর্তি হয়। ফারিয়া থাকে তার ফুফার বাসায়। আমার এখান থেকে প্রায় 20 মিনিট লাগে। একদিন সকালবেলা রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ পর হেঁটে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজে এসে এক পাশে বসে আছে, আর একটু পর ফারিয়া এসে আমার পাশে বসলো, আর আমাকে বলতে লাগলো, এই নাও 1000 টাকা, এটা রেখে দাও। আর এখন কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো একটা জব করতে হবে, আর একটু তো নিজের খেয়াল রাখতে পারো নাকি? তুমি যদি আমার পাশে থাকো তাহলে সব কিছু সম্ভব হবে। তোমার মতো করে কয়জন ওভাবে ভালোবাসতে পারবে বলো? তুমি আমার জন্য সেই গ্রাম ছেড়ে আমার সাথে ভর্তি হয়েছো, এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও। এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কি তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? বাবাকে আমি বলেছি যে বাবা, আমার সব বান্ধবীরা ওই কলেজে ভর্তি হয়েছে, আর ফুপিকেও ম্যানেজ করে নিয়েছি। আর বাবা যদি জানতে পারে তাহলে তো অনেক ঝামেলা করবে, এটা তো তুমি জানোই। আর পরেরটা পরে দেখা যাবে। তুমি যদি ভালো চাকরি করো তাহলে যদি বাবা মেনে নেয় ভালো, আর না হলে তো অন্য রাস্তা দেখতে হবে। তাই বলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, এটা কখনো ভেবো না। আমি জানি তুমি অন্য মেয়েদের মতো না, সেজন্য আমি তোমাকে এতটা ভালোবেসেছিলাম, আর এখনও ঠিক তেমনই ভালোবাসি, এবং সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। আমি শুধু তোমাকে এই দুনিয়ায় নয়, পরকালও তোমাকে চাই। এখন চলেন ক্লাসে যাই। আর ক্লাসে তো কোনো মেয়ের দিকে তাকাবেন না, তাহলে কিন্তু আপনার চোখগুলো উপড়ে ফেলবো বলে দিলাম। আর এই ড্রেসে কিন্তু আপনাকে অনেক ভালো লাগছে। তারপর আমি আর ফারিয়া ক্লাসে চলে গেলাম, আর দুজনে মিলে সেই ক্লাস করতে লাগলাম। কলেজে কিছু বন্ধু বান্ধব হলো আমার। তারপর কলেজ শেষ করে ফারিয়াকে বিদায় দিয়ে আমি মেসে চলে আসলাম। মেসে এসে গোসল করে খাবার খেয়ে নিলাম, আর একটু রেস্ট করে বের হলাম অটো চালানোর জন্য। আমি রাত 10টা পর্যন্ত অটো চালিয়ে বাইকে টাকা দিয়ে মেসে চলে আসলাম, আর মেসে ফারিয়াকে কল দিলাম। কিছুক্ষণ পর ফারিয়া কল ধরলো, আমাকে বলতে লাগলো, এখন যেহেতু তোমার কাছে টাকা ইনকাম করার একটা ব্যবস্থা হয়েছে, তাহলে এখন আলাদা একটা বাসা নাও। এই মেসে থাকলে তুমি ঠিকমতো খাবার খেতে পারো না। তুমি দেখেছো তোমার শরীরের অবস্থা কি হয়েছে এখন। বাসা তো নিতে পারবো, কিন্তু আমি খাবার খাবো কীভাবে? পরে তো নিজেকে রান্না করে খেতে হবে। এখানে তো তবু বউ এসে রান্না করে দিয়েছে। সকালের খাবারটা আমি নিয়ে আসবো, সকালেরটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর দেখি যদি রাতেরটা ব্যবস্থা করতে পারি তাহলে তো ভালোই হবে। তুমি না হলে খাবারটা এসে নিয়ে গেলে। এত কিছু যে করছো
তোমার ফুফু যদি জানতে পারে তাহলে তোমাকে কি করবে একবার ভেবে দেখেছো? তোমার ফুফু তো সরাসরি তোমার বাবার কাছে গিয়ে বলবে, তখন তোমার সমস্যা হবে। তোমার খাবার দিতে হবে না, আমি নিজেই না হয় রান্না করে খেতে পারবো। আর এখানে খাবার আমারও ভালো লাগে না। আর এক রুমে 3 জন থাকে তো পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছি না। তাহলে তুমি কালকে বাসা ঠিক করবে, বুঝতে পেরেছো? আর কালকে গ্রাম থেকে বাবা আমাকে দেখতে আসবে, হয়তো একদিন থাকতে পারে, পরে চলে যাবে। অনেক দিন তোমার হাতের মিষ্টি খাওয়া হয় না। তোমার মিষ্টিগুলোকে অনেক মিস করি। কলেজে তো চাইলেও মিষ্টিগুলো খেতে পারবো না। সবকিছুই আপনার। আপনি যখন চাইবেন তখনই মিষ্টিগুলো পাবেন। আর আমারও কি ইচ্ছে করে না আপনাকে মিষ্টি দেওয়ার জন্য? আমি মেয়ে, আমি তো লজ্জা পাবই। লজ্জা হলো নারীর ভূষণ। এদিকে যদি আপনিও লজ্জা পান তাহলে কি হবে? হুম হুম। আসলে এই প্রথম তো, তাই পরের বার যখন তোমার সঙ্গে প্রেম করব তখন সব কিছু ঠিক হয়ে যাবে। আর কে বলেছে যে নারীদের লজ্জা থাকতে আর বুঝতে লজ্জা থাকতে পারে না? তাহলে কি এখন আমার সঙ্গে ঝগড়া করার ইচ্ছা আছে আপনার? দেখুন, এখন কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। এখন যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আপনার খবর আছে, বলে দিলাম। এভাবে আমি ফারিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আমি খাবার খেয়ে পড়তে লাগলাম। রাত 2টা পর্যন্ত পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করতে লাগলাম। এরপর ক্লাস শেষে আমি বাসায় খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করার পর বাসাটা পেয়ে গেলাম। তারপর সব কিছু ব্যবস্থা করলাম। তারপর বেশ কিছুক্ষণ অটো চালিয়ে বিকেলবেলা আমি পার্কে চলে আসলাম। আর কিছুক্ষণ পর আমার মহারানীটা আসলো। আর তখন আমার পাশে বসে আমার উপর হেলান দিয়ে বসে বলতে লাগলো, জানি না আমি কিভাবে থাকতে পারবো, তবে আপনাকে ছাড়া রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়। ইচ্ছে করে আপনার কাছে চলে আসি। কি করে আসবো বলো? এটা কি তোমার গ্রাম পেয়েছো যে চাইলে আমার দেখা করলাম? এখানে যদি তুমি বাসা থেকে আমার কাছে আসার জন্য রওনা দাও তাহলে রাতটা না হয় জ্যামের মধ্যেই কাটিয়ে দেবে। এখন কিন্তু রাগ হচ্ছে। আমার পার্সোনাল কথার মধ্যে তুমি যে কেন ফাজলামি করো, এটাই তোমার একটা বড় সমস্যা। বিয়ের পর তোমাকে ইচ্ছে মতো মাইর দিব, দেখো। না, এখনই দিব। লজ্জা করছে না? একটা মেয়ে হয়ে একটা ছেলের গায়ে হাত দিবে আর স্বামীকে মারা যায় না, এটা জানো না? তুমি বুঝতে হবে বস, আমাদের পায়ের নিচে তোমাদের বেহে আসছে। তখনই ফারিয়া আমার সামনে এসে আমার চুলগুলো নিয়ে টানাটানি করতে লাগলো। আর আমি ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ফারিয়ার টুটের কাছাকাছি গিয়ে ফারিয়াকে বললাম, কি মহারানী, অনেকবার বেড়ে গেছে আপনার। এখন আসেন, আপনার কত বড় সাহস আমার চুল ধরে টানাটানি কর, তাই না? ছাড়ো, এখানে অনেক লোকজন আছে। আর মায়ের সঙ্গে কথা হয়েছে, আজকে মায়ের সঙ্গে কথা বলো, কল দাও। তারপর আমি মাকে কল দিলাম আর মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। আর আমি আর ফারিয়া বসে বসে দুজনে গল্প করছি আর বাদাম খাচ্ছি। ফারিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 4টা বছর। এই 4 বছরে আমাদের মধ্যে রাগ অভিমান সব কিছু হয়েছে, কিন্তু দিন শেষে আমরা কখনো কথা না বলে থাকি না। আজকে আমি ফারিয়ার জন্য হয়তো সফল হয়েছি। এখন আমি কোটিপতি ব্যাংকার। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, আর সেই কষ্টের আমাকে অনুপ্রেরণা দিয়েছে শুধুমাত্র ফারিয়া। এদিকে আমি অফিসে বসে কাজ করছিলাম আর তখনই ফারিয়া আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর অফিস থেকে ফারিয়া আমাকে বলতে লাগলো, শাহরিয়া, বাবা সব কিছু জেনে গেছে। আমি জানি না এখন কি করব। বাবা আমাকে অনেক মেরেছে। আমি তোমার কথা সব কিছু বলে দিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না। তুমি কি আমার কথা বলোনি যে আমি ব্যাংকে চাকরি পেয়েছি আর আমি কিছুদিনের মধ্যে গ্রামে যাব বাবা মাকে নিয়ে আসার জন্য? তার মানে তোমাকে জোর করে গ্রামে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য, তাই না? কারণ ঢাকায় থাকলে তো আর কিছু করতে পারবে না। আমার বাবাকে আমি সব কিছু বলেছি, কিন্তু বাবা বলেছে যে তুমি একজন কৃষকের ছেলে, তাই তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তুমি যতই বড় হও না কেন, আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। যে সময়টা আমাদের অনেক আগে ফেস করার কথা ছিল, আর এই সময়টা এখন ফেস করছি। এই 4টা বছর তোমার সঙ্গে আমি কাটিয়ে দিলাম। এই 4 বছরে একবারও তোমার বাবা এরকম করলো না। আর এখন তোমার বাবা জানতে পেরে এসব করছে। আর আমি তো অন্য ছেলেদের মতো বেকার না, এখন আমি যথেষ্ট ভালো সরকারি চাকরি করি। আর তবুও তোমার বাবা মেনে নিচ্ছে না। এটার মধ্যে আরও কোনো সমস্যা আছে, আমাকে সেগুলো বাবার কাছ থেকে জানতে হবে। আর কোনো সমস্যা আছে মানে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি গ্রামে ফিরে আসো। আমি আর এগুলো নিতে পারছি না। আমি অনেক কষ্টে তোমাকে ফোন করেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে গ্রামে আসছি। আর আজকে না হয় তুমি একটু সহ্য করে নাও, আমি কালকে এসে সব কিছুর ব্যবস্থা করি। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। তোমার বাবা সবটা সময় দাপট দেখে বেড়েছে, ওনার ব্যাপারে ভালো করে ব্যবস্থা নিতে হবে। তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। তারপর আমি ফারিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম।
আর কিছু ফাইল নিয়ে আমি গাড়াগাড়ি করতে লাগলাম। আর তখনই জুনিয়র অফিসার রফিক সাহেব এসে আমাকে বলতে লাগলো, স্যার আপনাকে এই ফাইলগুলো দেখতে বলেছে। একটা লোক আমাদের ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নেই। আপনি সাইন করে দিলেই ওনার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, আপনি গিয়ে আপনার কাজ করেন, আমি ফাইলটা দেখি, আপনাকে জানাচ্ছি একটু পরে। আর 2 কোটি টাকা কীভাবে নিয়েছে? স্যার বিভিন্ন মিথ্যা কথা বলে টাকাগুলো নিয়েছে। আমরা আপনার সিগনেচারের জন্য ওয়েট করছি। আপনি সিগনেচার করে দিলেই আমরা ওনার বাসায় যাব। আর বাসায় গিয়ে যদি টাকাটা পরিশোধ করতে না পারে তাহলে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো। তারপর রফিক সাহেব আর কিছু কথা বলে উনি চলে গেলেন। আর আমিও ফাইলগুলো দেখতে লাগলাম। আর হঠাৎ করে একটা লোকের ছবি দেখে আমি আঁতকে উঠলাম, কারণ লোকটা আর কেউ নয়, লোকটাই হলো আমাদের চেয়ারম্যান। আচ্ছা, ফারিয়ার বাবা উনি যে এসব কাজ করবে এটা আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম। তারপর আমিও সিগনেচার করে দিলাম আর ফাইল তার রফিক সাহেবের কাছে পাঠিয়ে দিলাম। আর তখন আমার ফোনে একটা কল আসলো আর আমি কলটা রিসিভ করলাম। আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম, কারণ আমাকে এখন ব্যাংকের হয়ে চেয়ারম্যানের বাসায় যেতে হবে। তারপর আমি রেডি হয়ে নিলাম। আর কিছুক্ষণ পর আমি রফিক সাহেব আর 2 জন পুলিশ নিয়ে গ্রামে যেতে লাগলাম। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালাম। তারপর সোজা চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে চলে আসলাম। আর আমি মাস্ক পরে আছি, তখন রফিক সাহেব বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব আপনি কি বাসায় আছেন? আমরা ব্যাংক থেকে এসেছি, আপনি একটু বাইরে আসেন, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কিছুক্ষণ পর চেয়ারম্যান সাহেব বের হয়ে আসলো। আর আমাদের দেখে হয়তো চেয়ারম্যান সাহেব ভয় পেয়ে গেল। আর তখন রফিক সাহেব বলতে লাগলো, আপনি আমাদের ব্যাংক থেকে প্রায় 2 কোটি টাকা লোন নিয়েছেন, কিন্তু টাকাগুলো দেওয়ার কোনো উপায় দেখছি না। আপনি এই মুহূর্তে টাকাগুলো পরিশোধ করতে পারবেন, নাকি আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব? স্যার, আমাকে আরও 1 মাস সময় দিতে হবে। আসলে আমি একটা কাজে টাকাগুলো খরচ করে ফেলেছি, তার জন্য আমি এখন টাকাগুলো দিতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আমরা কিন্তু আপনার ব্যাপারে সমস্ত কিছু খবর নিয়ে আপনার পাশে এসেছি, না হলে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না। আপনার নামে আরও কিছু কমপ্লেন রয়েছে। আপনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং সেগুলো পরিশোধ করছেন না, এমনকি ফোন দিলে ফোন ধরছেন না। চেয়ারম্যান সাহেব উনি হলেন আমাদের ব্যাংকের নতুন ম্যানেজার। আমরা ম্যানেজার সাহেবকে নিয়ে আপনার কাছে এসেছি, এবং আপনি অন্যান্য ব্যাংকের আমরা নিব না, আমরা শুধু আমাদেরটা নিতে এসেছি। আপনারা এভাবে আমাকে ভয় দেখাতে পারেন না, আপনাদের কোনো অধিকার নেই। আপনি আমাদের গ্রামে এসে আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন, আপনাদের তো সাহস কম না? চেয়েছিলাম আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে টাকাগুলো নিয়ে যাব, কিন্তু আপনি তো আমাদের সঙ্গে বেশ অনেক খারাপ ব্যবহার করেছেন। ঠিক আছে, তারপর আমি ফোনটা বের করে আমার সিনিয়র অফিসারকে কল দিলাম। তারপর ওনার সঙ্গে কিছু কথা বলে কল কেটে দিলাম। আর আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, চেয়ারম্যান সাহেব, আপনার নামে থানায় অনেকগুলো মামলা রয়েছে, আপনি মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত আছেন। কমিশনার সাহেব, আপনি একটু দেখুন তো ওনার ব্যাপারে কী ধরনের মামলা রয়েছে। তারপর কমিশনার সাহেব নিজের ল্যাপটপ দেখতে লাগলো। আর তখন হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আমাকে এভাবে জড়িয়ে ধরলো কেন? আর আমাকে এসে বলতে লাগলো, আমি তোকে চিনতে পেরেছি, তুই আমাদের গ্রামের ছেলে শাহরিয়ার, তুই আমাদের গর্ব, তুই থাকতে আমাকে ওরা এসব কথা বলছে। চেয়ারম্যান সাহেব, আপনারা তো কোনো কিছু ভুল করছেন। আমি আপনাদের শাহরিয়ার নই, আর আমি শাহরিয়ারকে চিনি না। তখনই কমিশনার সাহেব আমাকে এসে বলল, ওনার নামে অস্ত্র পাচার, মাদক দ্রব্য বিক্রয়, এসব নানা রকমের থানায় মামলা রয়েছে এবং ওনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না, সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে। তখন কমিশনার সাহেব পুলিশ নিয়ে চেয়ারম্যান সাহেবকে অ্যারেস্ট করলো। আর আমি বললাম, চেয়ারম্যান সাহেব, সরকারিভাবে আপনার জমিগুলো দখল করা হয়েছে। সাকিব সাহেব, আপনি এখনই কাগজ রেডি করে আমাকে দিন। তারপর সাকিব সাহেব আমার কথা মতো কাগজগুলো রেডি করলো আর চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সিগনেচার নিয়ে জমিগুলোর উপর সাইনবোর্ড লাগিয়ে দিল। এসব করতে করতে বেশ অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ করে একটা রুমের দিকে চোখ পড়লো আর জানালার পাশে একটা মানুষকে কান্না করতে দেখছি। সে মানুষটার কেউ নয়, সে মানুষটা হলো ফারিয়া। আমি কি রুমের দরজা খুলে দিলাম, তখনই ফারিয়া কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমি ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর আমি রফিক সাহেবকে বললাম, রফিক সাহেব, আপনি সবাইকে নিয়ে চলে যান আর আমি সকল রিপোর্ট পাঠিয়ে দেব। তারপর রফিক সাহেব সবাইকে নিয়ে চলে গেল আর আমিও ফারিয়াকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। সবাই আমাকে দেখার জন্য বাড়িতে চলে আসলো আর আমি এসে দেখি বাবা বাড়িতেই আছে। আমি কি বাবাকে সালাম করলাম আর বাবাকে বললাম, বাবা তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। অনেক ভালো আছি রে, তুই চলে আসছিস? এখন আমরা সকলেই ভালো আছি। আয় ভিতরে আয়। ফারিয়া মা, তুমিও আসো। তারপর আমি ভিতরে চলে আসলাম। ফারিয়াকে নিয়ে ভিতরে এসে মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর এভাবেই বেশ অনেক সময় পার হয়ে গেল। আর এক সময় মা আমাকে বলল,
তাহলে এবার তোর বিয়েটা সেরে ফেলি, কি বলিস? আর এ বয়সে গ্রাম ছেড়ে চলে যাব শহরে, এ কেমন হয়ে যায় না? শেষটা না হয় গ্রামেই পার করে দিই। মা, আমি তোমাদের এখান থেকে চলে যাওয়ার পর ঢাকায় অটো চালিয়েছি আর রাত জেগে পড়াশোনা করেছি। কত জ্বর চাপটা আমাকে সহ্য করতে হচ্ছে সেটা আসলে তোমাকে বলে বোঝাতে পারবো না। এমনও দিন খেয়েছে যে আমি মানুষের হাতে মায়ের পর্যন্ত খেয়েছি, কিন্তু কখনো কাউকে বলিনি যে দেখেছো যে মেয়েটা ফারিয়া, এই মেয়েটা আমার জন্য সব সময় কান্না করতো। আর এত কষ্ট করে আমি পড়াশোনা শেষ করে ব্যাংকের চাকরি পেয়েছি, তুমি আমার স্বপ্নটা পূরণ করবে না? আমি চেয়েছিলাম তোমরা শহরে গিয়ে আমার সঙ্গে থাকবে, শেষ বয়সে আরাম করবে। অনেক তো কষ্ট করেছো তোমরা দুজন, প্লিজ মা, না করো না, চলো আমার সাথে। তখন এই কথা শুনিয়ে মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আমিও মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এভাবে সময়টা পার হয়ে গেল। তারপর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। সকল নিয়মকানুন শেষ করে আমাদের বিয়েটা হয়ে গেল। আর বিকেলবেলা গাড়ি দিয়ে বাসায় ফিরতে লাগলাম, সাথে বাবা মা আর নতুন বউ। আমি আর ফারিয়া পিছনে বসে আছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমাদের সামনে বাবা মা বসে আছে। আমি ফারিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছি আর ফারিয়াকে কানে কানে বলতে লাগলাম, জানো আজকে আমার অনেক ভালো লাগছে। আমি আমার বাবা মাকে আমার সঙ্গে এনে রাখতে পেরেছি, এটাই অনেক। সত্যি প্রিয় মানুষের যদি পাশে থাকে তাহলে সব কিছু করতে সহজ হয়ে যায়। অনেকে আছে যারা বেকার ছেলে দেখে অন্য কাউকে বিয়ে করে নেয়, কিন্তু বেকার ছেলেটা একটা সময় ঠিকই চাকরি পায়, তার দিনটা ওই রকম আর থাকে না, কিন্তু সব কিছু ফিরে পেলেও প্রিয় মানুষটা হারিয়ে যায়। আমি সব সময় তোমার পাশে ছিলাম এবং সারাটা জীবন তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আমার একটা জিনিস ভাবতে কষ্ট হচ্ছে যে আমার বাবা এতটা খারাপ ছিল। আমার বাবা মাদকদ্রব্য ব্যবসা করতো, এতটা খারাপ লোক ছিল। এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে বাবাকে নিয়ে আমি এতটা গর্ব করতাম, সে যে এরকম। তবে আমার কোনো দুঃখ নেই, যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আইন তাকে যে শাস্তি দেয়, এতে আমার কোনো দুঃখ নেই। তোমার দেবর রামির মতো অনেক বড় হয়ে গেছে, তা এখন তো তাকেও বিয়ে করাতে হবে। আজকে রামিমের জন্যই আমি তোমার সঙ্গে সেই সকালবেলা কথা বলতে পেরেছিলাম, বুঝতে পেরেছো? রামিম না থাকলে তোমাকে আমি কল দিতে পারতাম না। আর আমার দেবরটা কিন্তু দেখতে সেই, প্রেম করতে ইচ্ছা করে। কেন লজ্জা করছে না? আমার সামনে তুমি আমার ছোট ভাইয়ের প্রশংসা করছো। মেয়ে নাক ফাটিয়ে দেবো, চেনো আমাকে? এমনি তো ওর সঙ্গে আমার প্রেম টেম চলছে, কিন্তু তোমার জন্য আসলে কোনো প্রেম করেই শান্তি নেই। এখন ভালো করে প্রেম করতে পারবো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমিও তাহলে রিয়ার সঙ্গে প্রেম করব। রিয়াকে যদি বলি যে তুই তোর জামাইকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে আসবে, কোনো সমস্যা নেই। চুপ, একটা কথা বলবে না তুমি? লজ্জা করছে না বউয়ের বান্ধবীর সঙ্গে প্রেম করতে? আর এটা তুমি নিজের বউয়ের কাছে বলছো, তাই না? আমি আমার ভাগ কাউকে দিতে পারবো না। তখনই আমি মুচকি এসে দিলাম, রামিম সামনে বসে আছে। তারপর এভাবে কথা বলতে বলতে রাত 10টার দিকে বাসায় বসে পৌঁছালাম। তারপর গাড়িটা পার্ক করে সবাইকে নিয়ে ভিতরে গেলাম। আর তখন মা বলল, মাশাল্লাহ, আমার ছেলের এত বড় বাড়ি, আমি অনেক খুশি হয়েছি রে, বিশেষ করে ফারিয়াকে আমার মেয়ে করতে পেরে। না, এই বাড়িটা আমাকে ব্যাংক থেকে দিয়েছে আর এটা আমি নিজে বানিয়েছি। এটা সরকার আমাকে টাকার জন্য দিয়েছে। চলো ভিতরে যাই। রামিম, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর এভাবেই সময়টা পার হলো। আমি ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর একটু পর ফারিয়া আমার জন্য খাবার নিয়ে আসলো। আর খাবার নিয়ে এসে ফারিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও ফারিয়াকে খাইয়ে দিতে লাগলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি ফারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর তখন ফারিয়া আমার কানে কানে বলতে লাগলো, রিয়া বিয়ে করেছে, বিয়ে করে এখন তার একটা সন্তানও হয়ে গেছে। আর আমি সব কিছুতে দেরি করে, এদিকে রিফা তো মনে হয় বিয়ে করে সব কিছু কমপ্লিট। কোনো সমস্যা নেই, আমাদেরও হবে। আর আজকে আমি আপনাকে এত আদর করব যে আপনি কিছুদিনের মধ্যেই নতুন অতিথির জন্য প্রস্তুত হয়ে যাবেন। সেটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আজকে কত রোমান্স করতে পারেন। এতদিন তো লজ্জায় লাল হয়ে থাকতেন, এখন কেন আসলেন? এখন যে বাবা ডাক খুব তাড়াতাড়ি শুনতে হবে। তখনই হঠাৎ করে আমার ফোন একটা কল আসে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রিফাত কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর রিফাত অবাস থেকে বলতে লাগলো, দোস্ত সরি রে, আসলে আমার ছুটি ছিল না, তাই আমি তোদের বিয়েতে থাকতে পারি নাই। বুঝতেই তো পারছিস, নতুন চাকরি, বস ছুটি দিতে চায় না, আর তোর ভাবিও প্রেগনেন্ট, সব মিলিয়ে ঝামেলার মধ্যে ছিলাম। তোকে আমি সামনে পেলে কী যে করতাম সেটা আমি নিজেও জানি না। এখন কি ঢাকায় আসবে নাকি ওখানেই থাকবে কিছুদিন? ট্রান্সফার নিয়ে ঢাকায় আয়, না হলে চাকরি ছেড়ে দিই। এটা আমি তোর জন্য অন্য কোনো জায়গায় আবেদন করব। কালকে ট্রান্সফার নিয়ে কথা বলবো, যদি না দেয় তাহলে তোর চাকরি ছেড়ে দিতে হবে।
আর শুনলাম ফারিয়ার বাবা আমাদের চেয়ারম্যান সাহেব জেলে আছেন, পত্রিকা প্রকাশিত হয়েছে। যেটা শুনেছিস সেটা ঠিক শুনেছিস। আমি সরকারি চাকরি করি। আমাকে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয় আমি সেটাই শুধু পালন করি। এখানে সাপোজ ধর আমার বাবা মা বা বাড়ি থাকতো, তবুও আমার কোনো কিছু করার ক্ষমতা ছিল না। তারপর আমি রিফাতের সাথে আরও কিছু কথা বলে ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। ফারিয়ার টুরজোড়া দখল করে নিলাম। আর এভাবেই আমি আর ফারিয়া হারিয়ে গেলাম এক নতুন রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই ফারিয়া। আর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফারিয়া বের হয়ে আসলো আর আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এখন গিয়ে গোসলটা করে আসেন। আপনার জন্য তো নামাজ পড়তে পারলাম না, জোহরের নামাজ থেকে শুরু করতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ইচ্ছা করছে এখন তোমাকে অনেক আদর করি। কি মহারানী, এখন কি আদর করতে দিবেন আমাকে? চুপ, একদম চুপ, আর কোনো কথা হবে না। আগে গোসলটা করে আসো। আমি রান্নাঘরে গেলাম, দয়া করে রান্নাঘরে আসবেন না, মা আছে, বুঝতে পারছেন? এই বলে ফারিয়া চলে গেল। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আর তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। আর গোসল করে আমি বের হয়ে রেডি হয়ে নিলাম অফিসের জন্য। আমি রেডি হয়ে খাবার টেবিলে এসে ফোন টিপছি আর নাস্তার জন্য অপেক্ষা করছি। আমার মানুষটা কখন খাবার নিয়ে আসবে। একটু পর ফারিয়া খাবার নিয়ে আসলো, আমিও খেতে লাগলাম। মা সামনে থাকায় ফারিয়াকে খাইয়ে দিতে পারলাম না। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি অফিসে চলে আসলাম। ফারিয়াকে বিদায় দিয়ে এভাবে অফিসে কাজ করতে করতে সময়টা পার হতে লাগলো। আর দুপুরবেলা পাগলিটা কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর অফিস থেকে বলতে লাগলো, আজকে তো তোমাকে দুপুরে খাবার দেওয়ার জন্য আমার মনে নেই। আসলে রান্না করার সময় পাইনি, তুমিই তো আমাকে ছাড়তেই চাইছিলে না, তাই এমন হয়েছে। কালকে থেকে অফিসে দুপুরে খাবার নিয়ে যাবে। এখন থেকে বাহিরের খাবার কোনোভাবেই খাওয়া চলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন আদর করব আমি। আপনিও আদর খাওয়ার জন্য তৈরি থাকবেন, ঠিক আছে? আর আমার আসতে সন্ধ্যা হতে পারে। তারপর পাগলিটার সঙ্গে কথা বলতে লাগলাম আর কথা বলা শেষে আবার কাজ করতে লাগলাম। আর সন্ধ্যাবেলায় হালকা বাজার করে বাসায় ফিরলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কফি খেতে খেতে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আর একটু পর ফারিয়া এসে বলল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর আমি যে সেই কখন থেকে তোমাকে ডেকে চলছি, সেই দিকে তো তোমার কোনো খেয়ালই নেই। অফিসেও কাজ, বাসায় এসেও কাজ। এত রেগে যাও কেন বউ? আচ্ছা ঠিক আছে, আর কাজ করবে না, এখন চলো খাবার খেতে যাই। তারপর খাবার টেবিলে চলে আসলাম। আর এসে বাবা মায়ের সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি আর অপেক্ষা করছি কখন আমার পাগলিটা আমার বউকে আসবে। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর মহারানী আসার সময় হলো। আমি ফারিয়াকে জড়িয়ে ধরে ওর টুর জোড়া দখল করে নিলাম। ফারিয়াও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। আমি ফারিয়াকে 10 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর গলায় কিস করতে লাগলাম। ফারিয়া চোখ বন্ধ করে আছে। আমি আবারও ফারিয়ার টুর জোড়া দখল করে নিলাম। আর এভাবেই হারিয়ে গেলাম দুজনে এক নতুন দুনিয়ায়। ফজরের সময় আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি ফারিয়া আমার বুকে শুয়ে আছে। দুজনের মধ্যে কারো শরীরে কোনো কাপড় নেই। আমি ফারিয়াকে কাঁথা দিয়ে জড়িয়ে ধরে আছি। ফারিয়ার টুর জোড়া লাল হয়ে আছে। আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি ফারিয়ার টুর জোড়া দখল করে নিলাম। আর একটু পর ফারিয়া রেসপন্স দিতে লাগলো। আর প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। আর ফারিয়া লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। আমিও শক্ত করে ফারিয়াকে জড়িয়ে ধরলাম আর হেসে দিলাম। একটু পর ফারিয়া বলল, আয় ওঠো, নামাজ আদায় করতে হবে। একটু পরই ফজরের আজান দিবে, তারপর আবার ঘুমাবে। আজকে রাতে কিন্তু বেশি ভালোবাসা পাইনি আমি। আজকে কালকের তুলনায় ভালোবাসাটা কম হয়ে গেছে। আর একটু বেশি হলে ভালো হতো। কি ভালোবাসা কম হয়ে গেছে? আসলে তোমাকে যদি দিন রাত 24 ঘন্টাও আদর করা হয় না, তবুও তোমার মন ভরবে না। এখন আমাকে ছাড়ো, উঠতে হবে। প্লিজ বউ আমার, আর একটু কাছে থাকলে কি হবে বলো? নামাজের তো সময় আছে, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, নামাজ আদায় করে আবার শুয়ে থাকবো। তোমাকে ঘুম পাড়িয়ে আমি রান্না করতে যাব, ঠিক আছে? এবার খুশি তো নাকি? তারপর আমি মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। আর একটু পর ফারিয়া গোসল করে বের হলো। দুজন নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আর আমি ফারিয়ার কোলে শুয়ে আছি। ফারিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সময়টা যদি আর শেষ না হতো। তখন ফারিয়া বলল, আমি আর জীবনে আল্লাহর কাছে অন্য কিছু চাই না। আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। শুধু এই পারে নয়, পরপারেও তোমাকে চাই আমি। আপনি যে আমার রাগি রোমান্টিক বউ। এই বলে আমি ফারিয়ার কপালে আলতো করে এক চুমু দিলাম। আর ফারিয়ার লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। তারপর আমি ফারিয়ার টুর জোড়া দখল করে নিলাম। আর প্রায় 10 মিনিট পর ফারিয়াকে ছেড়ে দিলাম। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।
সকাল সকাল ফোনের আওয়াজে আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। আমি শুয়া থেকে আড়মোড়া ভেঙে ফোন হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। হ্যাঁ, আননোন নাম্বার থেকে কল এসেছে। মেজাজটা এতটাই খারাপ হলো যে কি আর বলবো। আমি ফোনটা রিসিভ না করে এভাবেই রেখে দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কেটে গেল, কিন্তু আননোন নাম্বার থেকে আবারও কল আসলো। আমি এবারও রিসিভ না করে এভাবেই রেখে দিলাম, কিন্তু সেই নাম্বার থেকে পরভাবে কল এসেই যাচ্ছে। তাই কিছুটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার কণ্ঠ শুনে ফোনের অপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে ভেসে আসলো। সে বলছে, গুড মর্নিং জানো, ঘুম কেমন হলো রাতে? হুম। বাইরে। আমি তো মেয়েটার এমন কথা শুনে একদম ততমতো খেয়ে গেছি, তবুও নিজেকে সামলিয়ে বললাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন, নাম্বারটা চেক করেন প্লিজ। আই কলিজা, তুমি এভাবে কথা বলছো কেন? আর আমি সঠিক নাম্বারে ডায়াল করেছি, এটা তোমার পার্সোনাল নাম্বার। আমি তো মেয়েটার এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমি মেয়েটাকে তাৎক্ষণিক জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলুন তো, সকাল সকাল আমার স্বাদের ঘুমটা নষ্ট করেছেন? তারপর আবার জানু কলেজে কী সব হাবিজাবি বলছেন। আরে জানো, এত উত্তেজিত হওয়ার কি আছে? আমি একটা পিক পাঠাইছি, সেটা দেখে তারপর না হয় আমার সাথে কথা বলো। বাই। কথাগুলো বলে মেয়েটা কল কেটে দিল। আমি মাথা চুলকাচ্ছি আর ভাবছি কে হতে পারে এই মেয়েটা। এসব ভাবছি এমন সময় আমার ফোনের মেসেজ নোটিফিকেশন বেজে উঠল। আমি মেসেজে গিয়ে মেসেজ চেক করতেই আমার মাথা যেন বাজ পড়লো, কারণ সেখানে খুব সুন্দরভাবে ফটো এডিট করে লেখা আছে, লাভ ইউ জানো। কিন্তু ছবিটা সাধারণ হলে মানা যেত। ছবিটা এমন ছিল যে আমি ভার্সিটির ক্যান্টিনে বসে সিগারেট খাচ্ছি। শুধু সিগারেট খাচ্ছি না, সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া উড়াচ্ছি খুব স্টাইল মেরে। আমি ছবিটা দেখে মনে মনে ভাবতে লাগলাম, এই ছবি দিয়ে আমার সাথে কি করতে যাচ্ছে মেয়েটা। আমি কথাগুলো ভাবছি, ঠিক এমন সময় সেই আননোন নাম্বার থেকে আবারও কল আসলো। আমি এবার দেরি না করে কল রিসিভ করলাম। কল রিসিভ করতেই মেয়েটা বলল, কি জানো, আমার জন্য অপেক্ষা করেছিলা বুঝি? হুম। দেখুন, এসব ফাজলামি বাদ দিয়ে আগে বলুন, আপনি এই ছবি দিয়ে কি করতে চাচ্ছেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। তাহলে শোনো, আমি যদি এই ছবিটা তোমার বাবা সহ তোমার পরিবারের সবাইকে দেখাই, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো কি? মেয়েটার কথা শুনে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল, কারণ আমার পরিবার যে জিনিস, আমি যদি কোনো একটা ভুল করি তাহলে তারা হয়তো আমাকে জ্যান্ত কবর দিয়ে ছাড়বে। আমি এমনিতেই আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে এখানে একা একা লেখাপড়া করছি, আর এখন যদি তারা শুনে আমি নেশা করছি, আমি নেশা করি না, একটু সিগারেট খাই, যাই হোক, তারা যদি জানে আমি সিগারেট খাই তাহলে তো হয়ে গেল, আমার লেখাপড়ার বাস যাবে, আর আমার মুক্ত স্বাধীন জীবনটা পরাধীনতায় পরিণত হবে। আমি কথাগুলো ভাবতে ভাবতে কাঁপা কাঁপা গলায় বললাম, আপু, আমি আপনার কি ক্ষতি করেছি বলুন তো? আপনি কেন আমার এই স্বাধীন জীবনটাকে নষ্ট করে দিতে চাইছেন? ওই একদম চুপ, আমাকে একদম আপু বলে রাখবি না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। মাইন্ড ইট। আমাকে জানু, সোনা, ডার্লিং অথবা বউ বলে রাখবি, কিন্তু আপু একদমই না। আর তুই কি বললি যেন, তুই আমার কি ক্ষতি করেছিস জানতে চাস? তুই আমার মন চুরি করেছিস, এর জন্য তোর এই অবস্থা। আর এখন আমি যখন যা করতে বলবো তুই তাই করবি, বুঝলে জানো? আপনি কি পাগল, নাকি আমাকে পাগল পেয়েছেন? আপনি যা বলবেন আমি তাই করব? আমি কেন করব? হ্যাঁ, আমি কেন করব? জানু, শুধু শুধু আমাকে রাগ দেখিয়ে লাভ নেই। আমি তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে, না হলে কি হতে পারে বুঝতেই তো পারছো। না না, প্লিজ এমন করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব, তবুও প্লিজ এমন করবেন না। এই তো গুড বয়, এখন জলদি ফটাফট রেডি হয়ে ভার্সিটিতে চলে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কি, তার মানে আপনি আমাদের ভার্সিটিতে পড়েন? এতটা অবাক হওয়ার কিচ্ছু নেই, আমি সব সময় তোমার আশেপাশেই থাকি। এখন আর কথা না বাড়িয়ে সোজা ভার্সিটিতে চলে আসো। আচ্ছা, আমি আসছি। আমি কথাগুলো বলি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে নিজে নিজে বলতে লাগলাম, দূর, এক প্যারা নিয়ে বাঁচা যায় না, আবার আরেক প্যারা এসে হাজির। সব ঝামেলা কি বেছে বেছে আমার গাড়ি পছন্দ করে, জাস্ট অসহ্যকর। প্যারামো জীবন আর ভালো লাগে না। কথাগুলো বলে আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। উফ, এখনও তো আমার পরিচয় দেওয়া হয়নি, তো চলুন পরিচয় হয়ে নেওয়া যাক।
আমি আহসান, তবে সবাই আমাকে শান বলে ডাকে। আমার পুরো নাম আহসানুর রহমান। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার ছেড়ে এখানে একা একা লেখাপড়া করছি এবং বাসা ভাড়া করে থাকছি। পড়ালেখার পাখে পাখে কয়েকটা টিউশনি করিয়ে আমি আমার পড়ালেখা এবং বিভিন্ন খরচ চালাই। আর আমার পরিবার বলতে বাবা মা দাদা দাদি সবাই আছে, শুধু একটা বোন বাদে। মানে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক তো পরিচয় করা হলো, এবার চলুন গল্পে যাওয়া যাক। আমি ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আমার বাইক নিয়ে ভার্সিটির মধ্যে প্রবেশ করলাম। বাইক পার্ক করে ভার্সিটির ক্যান্টিনে গিয়ে বসলাম। আমি ক্যান্টিনে বসতেই আমার বন্ধুরা আমার কাছে আসলো। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিতে লাগলাম। এমন সময় একজন সিনিয়র আপু আমাদের কাছে আসলো। আমি তাকে দেখে মনে মনে বললাম, ব্যাস ফেরা এসে হাজির। আমি এবং আমার বন্ধুরা সিনিয়র আপুকে দেখে বসা থেকে দাঁড়িয়ে পড়লাম এবং সিনথিয়া আপু অর্থাৎ সিনিয়র আপুকে বললাম, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমরা কেমন আছো? জি আপু, আমরাও ভালো আছি। তো আজকে মনে করে আমাদের কাছে আসলেন আপু? আসলাম তোমার সাথে কিছু কথা বলার জন্য। একটু সাইডে আসা যাবে কি? আপু, কালে কালে সাইডে যাওয়ার কি দরকার? যা বলার এখানেই বলো না। আমি তোকে সাইডে আসতে বলছি। আমি সিনথিয়া আপুর এমন রাগী ফেস দেখে আর কিছু বলার সাহস পেলাম না, তাই চুপচাপ তার সাথে যেতে লাগলাম। আমাকে নিয়ে সিনথিয়া আপু ভার্সিটির পিছনের সাইডে আসলো। এখানে এসে সিনথিয়া আপু ঘুরে গিয়ে আবার শার্টের কলার ধরে আমার খুব কাছাকাছি এসে বলতে লাগলো, ওই আমি তোকে কতবার বলবো তুই আমাকে আপু বলে ডাকবি না, আমাকে নাম ধরে ডাকবি। তারপরও কেন ওদের সামনে আমাকে আপু বললি? দেখুন, আমি আপনাকে একবার নয় হাজারবার বলেছি আপনি যা চাচ্ছেন সেটা সম্ভব নয়। তবুও কেন আপনি আমার পিছনে পড়ে আছেন? আপনার তো লজ্জা হওয়া দরকার, কারণ আপনি আপনার বয়সের চেয়ে একটা ছোট ছেলেকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। আমার লজ্জা নেই, কি করবি তুই? আর হ্যাঁ, কি বললি তুই? আর কোনো ছেলে আছে কি না? হ্যাঁ, এই দুনিয়াতে অনেক ছেলে আছে, কিন্তু কিন্তু তোর মতো ছেলে খুবই অভাব, তাই আমি তোকেই চাই। আপনি একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, আমি তোর জন্যই পাগল। আর হ্যাঁ, আজ আমার জন্মদিন, তোকে কিন্তু আমার বাসায় আসতেই হবে, না হলে কিন্তু আমি তোর বাসায় এসে তোকেই তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে, মাইন্ড ইট। কথাগুলো বলে সিনথিয়া আপু চলে গেল। সিনথিয়া আপু চলে যাওয়ার সাথে সাথে আমার ফোনে সেই আননোন নাম্বার থেকে একটা কল আসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও কল রিসিভ করে বললাম, আচ্ছা আমি কি সবার জামেলার গাড়ি নাকি? সব জামেলা শুধু আমার উপর এসে পড়ে? ভার্সিটিতে একটা ঝামেলা আছে, আবার আপনি ঝামেলা শুরু করলেন। এত ঝামেলা নিয়ে আমি কোথায় যাব বলুন তো? আমার কথা শুনে মেয়েটি রেগে মেগে আগুন হয়ে বলল, কি? আমাকে তোর ঝামেলা মনে হয়? তোকে হাতের কাছে পেলে না কুচি কুচি করে কাটতাম। আপনাকে কেন আসতে হবে? আপনি বলে দিন, আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমাকে দেখার এত শখ? ঠিক আছে, তোমার ইচ্ছে আগামীকালই পূরণ করব। এখন রাখছি, বাই জানো। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। আমি ফোন মুখের সামনে এনে বললাম, শাকচুনি, তোকে যদি আমি আমার হাতের কাছে পেতাম না, তোর চুল মুড়ি ধরে আশ্রাইতাম। শালি শাকচুনি, শেওড়া গাছের বেতনি কোথাকার। আমি কিছুক্ষণ মেয়েটিকে বকাঝোকা করে আমার ক্লাসে চলে আসলাম। সেদিনের মতো ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। আমি রেস্ট নিচ্ছিলাম, এমন সময় সিনথিয়া আপু আমাকে কল করে বলল এখনই তাদের বাসা যেতে, তা না হলে সে নিজে আসবে আমাকে উঠিয়ে নিয়ে যেতে। এখন আপনারাই বলুন, এভাবে যদি কেউ একটা বাচ্চা ছেলেকে হুমকি দেয় তাহলে কি আর না যেয়ে পারা যায়? তাই জলদি রেডি হয়ে সিনথিয়াপুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই তাদের বাসার সামনে হাজির হলাম। আমি বাসার ভিতরে প্রবেশ করতেই সিনথিয়া আপু আমার সামনে এসে বলল, যাক, তাহলে তুই আসলি। আমি তো ভেবেছিলাম তোকে তোর বাসা থেকে উঠে আনতে হবে। আপনি আমাকে যেভাবে হুমকি দিয়েছেন তাতে আমি কেন, আমার বাপ দাদারা আসতে বাধ্য হবে। যা ছাড় এসব কথা। আজকে তোর জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছি, তুই না চাইলেও সারপ্রাইজটা তোকে নিতে হবে। মানে কি? আমাকে কি আপনি জোর করে সারপ্রাইজ দেবেন নাকি? দরকার পড়লে তাই করব। আপনি কিন্তু রীতিমতো আমার উপর অধিকার কাটাচ্ছেন, আপনি এটা করতে পারেন না। অবশ্যই আমি এটা করতে পারি, কারণ আমি তোকে ভালোবাসি আর তুই শুধুই আমার। আর তোর উপর শুধু আমারই অধিকার খাটবে, আর কারো নয়। আমাদের মাঝে যে বা আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলবো। আপনি জাস্ট পাগল হয়ে গেছেন, শুনুন আমার সামনে থেকে। আমি কথাগুলো বলে সিনথিয়া আপুকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং আমার বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম।
এরই মাঝে বার্থডে পার্টি শেষ হলো। বার্থডে পার্টি শেষ হওয়ার পর সিনথিয়া আপু আমাকে একটা জুসের গ্লাস দিয়ে বলল, ধরো জানো, তোমার জন্য এই সামান্য আপ্যায়ন। আমি সিনথিয়া আপুর কথা সিরিয়াসলি না নিয়ে তার হাত থেকে জুসের গ্লাসটা শেষ করে বললাম, আচ্ছা আমি কি এখন বাসা যেতে পারি নাকি আমাকে আরও কিছু সময় থাকতে হবে? না জানো, তুমি এখন যেতে পারো। আমি সিনথিয়া আপুকে ধন্যবাদ বলে বাসা থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম। আমি বাসার দরজার সামনে এসে দাঁড়াতে আমার মাথাটা যেমন কেমন করে চক্কর দিয়ে উঠল, আর আমি মেঝেতে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। আমি যখন আমার চোখ খুলি তখন নিজেকে একটা রুমের বিছানায় সুঅবস্থায় আবিষ্কার করলাম। আমি রুমটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। ঠিক এমন সময় আমার ফোন বেজে উঠল। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সে আননোন নাম্বার। আমি ফোন রিসিভ করে কানে ধরতে অপাস থেকে বলল, হ্যালো জানো, ঘুম কেমন হলো? হুম। বনিতা বাদ দিয়ে মেন পয়েন্টে আসুন। বাহ, আজ আমার জানো দেখছি বেশ সিরিয়াস মুডে। ওকে, কালকে কি বলেছিলাম মনে আছে তো? এবার সেই সারপ্রাইজের পালা। তুমি কি একটু কষ্ট করে রুমের বেলকনিতে আসবে? ওকে, আমি আসছি। আমি কথাটা বলি ফোন কেটে দিয়ে রুমের বেলকনিতে আসলাম। আমি বেলকনিতে এসে কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ এখন মধ্যরাত। আমি একটু ভালো করে খেয়াল করতে দেখলাম রুমের বেলকনিতে উল্টো দিকে ঘুরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটি একটু কাছে গিয়ে বললাম, কে আপনি? আপনি কি সেই যে আমাকে কল করে ডিস্টার্ব করতো? বাহ জানো, তোমার ধারণা তো অনেক ভালো এবং তোমার ব্রেনও অনেক শার্প। আই লাইক ইট। বেশি বনিতা না করে এদিকে কি একটু কষ্ট করে ফিরবেন? কেন ফিরবো না? আমার জানুকে আমি আমার চেহারা অবশ্যই দেখাবো। তার জন্যই তো আমার জানুকে এত দূর নিয়ে আসলাম। কিন্তু তুমি কি ধাক্কাটা সামলাতে পারবে? কেন পারবো না? আমাকে দেখে কি দুর্বল মানুষ মনে হয় নাকি, যে হালকা ধাক্কাতে বেহুশ হয়ে যাব? ওকে, তাহলে ফিরছি তোমার দিকে। কথাটি বলে মেয়েটি যখন আমার দিকে ফিরল, আমি যেন তার 1000 ভোল্টের এক শক খেলাম। কারণ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সিনথিয়া আপুর নিচে। আমি আপুর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, সিনথিয়া আপু আপনি? তার মানে এতদিন আপনি আমার সাথে এগুলো করেছেন? কিন্তু কেন? আমি কথা শেষ করতে সিনথিয়া আপু আমার কলার ধরে দেওয়ালের সাথে মিশিয়ে কপালের সাথে কপাল ঠকিয়ে বলতে লাগলো, আমি তোকে বলেছিলাম না তুই আমাকে আপু বলে ডাকবি না? তারপরও কেন আপু ডাকলি? হ্যাঁ, আর এই তোর প্রশ্নের উত্তর? তুই তো আমাকে সরাসরি ভালোবাসবি না, তাই ভাবলাম তোর গোপন প্রেমিক হয়ে দেখি তুই কি করিস। আমি একজোট খায় সিনথিয়া আপুর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগী গলায় বললাম, আপনি কি পেয়েছেনটা কি আমাকে? আপনি আমার ইমোশন নিয়ে খেলবেন আর আমি হাসতে হাসতে আপনাকে আমার জীবনসঙ্গী করে নিব? কখনো না। আপনি আমার গোপন প্রেমিকা কেন? আমার খুব কাছের কেউ হলেও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি কথা শেষ করতে সিনথিয়া আপু আমার গালে সজোরে একটা চোর বসিয়ে দিয়ে বলল, ব্যাস, অনেক বলেছিস, আর আমি শুনবো না। এবার আমি বলবো আর তুই শুনবি। কি ভাবছিস তুই নিজেকে? কোনো বড় স্বনামধন্য ব্যক্তি নাকি কোনো বড় অ্যাক্টার্স? তুই নিজেকে যাই ভাবিস না কেন, তুই শুধু আমার, শুধুই আমার। তুই চাইলেও আমার, না চাইলেও আমার। যে তুই আমাকে রিজেক্ট করবি আর আমি কান্না করতে করতে সুইসাইড করব। আমি একদম আলাদা একটা মেয়ে, যে কিনা তার ভালোবাসা মানুষকে জোর করে নিজের করে নিতে জানে। আর কি বললি? আরেকটা কথা কান খুলে শুনে রাখ। তুই শুধুই আমার। তুই যদি অন্য কারো হওয়ার চেষ্টা করিস, এর ফল খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। কথাগুলো বলে সিনথিয়া আপু একটু থেমে আবার বলল, আমি শেষবারের মতো বলছি, তুই কি আপোষে আমার হবি নাকি তোকে জোর করে আমার করতে হবে? আপনি যা খুশি তাই করতে পারেন, তবু আমি আমার সিদ্ধান্তে অটল। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আর আমি এখন এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাকে আটকানোর চেষ্টা করবেন না, না হলে কিন্তু ভালো হবে না। বুঝতে পারলাম তুই আপোষে আমার হবি না, তাই যা করার আমাকেই করতে হবে। ঠিক আছে, তুই যেতে পারিস, কিন্তু হ্যাঁ মনে রাখিস তুই এই সিদ্ধান্ত নিয়ে অনেক বড় ভুল করলি। এর মাসুল তোকে গুনে গুনে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে বারবার ফোন করে ওয়ার্নিং দিব না, এখন থেকে সোজা অ্যাকশন শুরু করব। তাই একটু সাবধানে থাকিস, এতে তোরই লাভ। কথাগুলো বলে আমি কিছু বোঝার আগে সিনথিয়া আপু আমার টুটে তার মিষ্টি টুটজোড়া ডুবিয়ে দিল। সিনথিয়া আপু কাজটা এত জলদি করলে যে আমি তাকে বাধা দেওয়ার মতো সময় পেলাম না। কিছুক্ষণ পর সিনথিয়া আপু আমাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এটা ছিল আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। আর হ্যাঁ, তুমি ভুল করলো কিন্তু এই জিনিসটাই পাবে, তবে একটু মারাত্মক ভাবে। আর ভালো কাজ করলে এভাবে পাবে। তাই তুমি ঠিক করে নাও তুমি কিভাবে উপহার নিতে চাও। সিনথিয়া আপু কথা শেষ করার সাথে সাথে আমি আর সেখানে এক মতো না দাঁড়িয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় আসতে
সিনথিয়া আপু আমাকে কল করলো। আমি কল রিসিভ করতেই আপু আমাকে বলল, জানো তুমি কি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছো? আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। তা বললে কি করে হয়? তুমি আমার একমাত্র জানো, তোমাকে যদি কেয়ার না করি তাহলে কাকে করব বলো? আচ্ছা বাদ দাও এসব কথা, আগামীকাল ভার্সিটিতে দেখা হচ্ছে। গুড নাইট জানো। মা। কথাটি বলি আপু কল কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় বলে উঠলাম, পাগলি একটা, তুই বুঝিস না আমি যে তোকে ভালোবাসি? শুধু নিজেই বলে যাবে ভালোবাসি ভালোবাসি। ভাবছেন আমি ওসব কি বলছি, তাই তো? তাহলে শুনুন, আমি সিনথিয়া আপুকে সেই প্রথম দেখাতে ভালোবেসে ফেলছি, কিন্তু কোনোদিন প্রকাশ করিনি, কারণ আমরা যে গরিব ছেলে, আমাদের মুখে ভালোবাসা মানায় না। আর সিনথিয়া আপু অনেক বড়লোক, তার বাবা এই শহরে একজন নাম করা ব্যবসায়ী। তাদের সাথে আমাদের কিভাবে যায় বলুন? তবুও মেয়েটা আমার পিছনে আঠার মতো লেগে থাকে। সিনিয়র বলে কিছু বলতেও পারি না। উপরে উপরে রাগ দেখালো, ভিতরে ভিতরে খুব হাসি পায় তার কাজকর্মে। যাকে বাদ দিন এসব কথা, যা হবার না তা নিয়ে কথা না বলেই ভালো। এভাবে আমার দিন কাটছিল, ভার্সিটির লেখাপড়া আর বাসা। কিন্তু দিন দিন সিনথিয়া আপুর পাগলামি আগের থেকে অনেক বেড়ে গেছে। সে প্রত্যেকটা সময় আমাকে তার চোখে চোখে রাখে। ভার্সিটিতে পায় সবার সাথে ঝগড়া করে আমাকে নিয়ে। এখন তো ভার্সিটির জানাজানি হয়ে গেছে যে সিনথিয়া আপু আমাকে ভালোবাসে। এই কথা শুনে ভার্সিটির কিছু সিনিয়র ভাইয়েরা আমাকে মাঝে মাঝে হুমকি দেয় যাতে আমি সিনথিয়া আপুর কাছ থেকে দূরে থাকি। তাই আমি সিনথিয়া আপুর সাথে একদিন একাকী কথা বলতে চাইলাম। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত সময়টি এসে হাজির হলো। আমি এবং সিনথিয়া আপু দুজনেই একটা নিরিবিলি জায়গায় সামনাসামনি দাঁড়িয়ে আছি। আমি কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না, কিন্তু সিনথিয়া আপু আমার মুখের দিকে চেয়ে আছে। হয়তো আমি কি বলবো সে আশায় অপেক্ষা করছে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর আমি বললাম, আপু আপনি কিন্তু একটু বেশি করছেন, এতে আপনার সম্মান যাচ্ছে, সাথে আমার সম্মান যাচ্ছে। আর তাছাড়া আমাকে প্রায় সময় ভার্সিটির সিনিয়রদের হুমকির সম্মুখীন হতে হয় আপনার জন্য। আপনি প্লিজ এসব বাদ দিন। আমি কথা শেষ করতে সিনথিয়া আপু আমার দিকে এগিয়ে অস্থির হয়ে বলতে শুরু করলো, কি বললি তুই? তোকে সিনিয়ররা ডিস্টার্ব করছে? তুই শুধু কালকে ভার্সিটিতে আয়, তারপরে দেখ আমি কি করি। কথাগুলি বলি সিনথিয়া আপু আমাকে আর কিছু বলতে না দিয়ে জায়গা থেকে চলে গেল। আমি আর একা একা কী করবো, আমিও সেখান থেকে চলে আসলাম। এভাবে আজকের দিন কেটে গেল। পরদিন আমি বয়ে বয়ে ভার্সিটি প্রবেশ করলাম, কারণ সিনথিয়া আপু আমাকে গতকাল যেভাবে কথাগুলো বলল তাতে করে জানি আজ এখানে কি হয়। আমি বয়ে বয়ে ভার্সিটি প্রবেশ করে মাঠের এক কোণায় বসে বসে বই পড়ছিলাম। এমন সময় আমার সামনে কিছু সিনিয়র বাইরে এসে দাঁড়ায়। আমি যখন কিছু বলতে যাব ঠিক সে সময় একজন সিনিয়র বাইরে আমাকে মারতে মারতে বলল, আমরা না তোকে মানা করলাম সিনথিয়ার সাথে না কথা বলতে, তার সাথে না করতে, তারপরে কেন ওর সাথে করিস, কথা বলিস? তোকে তো আজ এখানে মেরে পুঁতে রেখে দেবো। উত্তরে আমি তাদেরকে যে কিছু বলতে যাবো ঠিক সেই সময় ভার্সিটির গেট দিয়ে 4-5টা কালো গাড়ি প্রবেশ করলো। আমাদের সামনে এসে দাঁড়ালো। তখন সিনিয়র ভাইদের মধ্যে একজন আমার শার্টের কলার ধরেছিল। কালো গাড়ির মধ্যে থেকে সিনথিয়া আপু লেডি ডনের মতো পোশাক পরে হাতে একটা হকি স্টিক নিয়ে বেরিয়ে এসে আমাদের সামনে এসে দাঁড়ালো। আর সিনিয়র ভাইদের হাত থেকে আমাকে এক টানে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, আমি তোদেরকে কতবার বলেছি আমার জানের দিকে চোখ তুলেও তাকাবি না, কিন্তু তোরা না শুনলি না। তোরা কি করলি? আমার জানের গায়ে হাত তুললি। বাহ, তোদেরকে আজ আমি এই ভার্সিটিতে পুঁতেই রেখে দিব। কথাগুলো বলে সিনথিয়া আপু আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, জানো, জাস্ট একটু ওয়েট, তোমাকে নিয়ে আমি এখনই হসপিটালে যাচ্ছি। আর আগে এই হারামিদেরকে একটা শিক্ষা দিয়ে আসি। কথাগুলো বলি সিনথিয়া আপু আমাকে ছেড়ে দিয়ে সিনিয়র ভাইদেরকে ইচ্ছা মতো মারতে শুরু করলো তার হাতে থাকা হকি স্টিক দিয়ে। আমি তো সিনথিয়া আপুর এমন রাগ আর হিংস্রতা দেখে নিজেই বয়ে কাঁপছি। সিনথিয়া আপু তাদেরকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলছে। আমি বুঝতে পারলাম অবস্থা আরও গোলাটে হতে যাচ্ছে। তাই আমি সিনথিয়াকে থামানোর জন্য তার সামনে গিয়ে বললাম, আপু প্লিজ এখন সব বন্ধ করো, তারা তো মরে যাবে। সিনথিয়া আপু আমার স্পর্শ পেয়ে কিছুটা শান্ত হয় বলল, তুই শুধু আমার, তোকে আদর করা এবং মারার অধিকারও আমার। ওরা তোকে কেন মারবে? আজ তো আমি ওদেরকে মেরেই শান্তি হব। আমি সিনথিয়া আপুর এমন কথা শুনে বুঝলাম তাকে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে সিনিয়র ভাইয়েরা হয়তো আর দুনিয়ার আলো দেখতে পাবে না। আমি সিনথিয়া আপুকে টানতে টানতে গাড়ির মধ্যে নিয়ে আসে তার টুটে টুট মিশিয়ে দিলাম। শান্ত করা একটা নিনজা টেকনিক আর কি। আমি সিনথিয়া আপুকে কিস করায় সে একদম শান্ত হয়ে গেল। এমনকি আমার চুমুতে সে রেসপন্স করতে লাগলো। সিনথিয়া আপু শান্ত হওয়ার পর আমি তাকে ছেড়ে দিয়ে শান্ত গলায় বললাম, আপু আপনি যেভাবে পাগলামি শুরু করেছেন এমন করতে থাকলে তো আমাকে শহর থেকে পালাতে হবে।
তুই হাজার চেষ্টা করলেও আমার হাতের নাগাল থেকে পালাতে পারবি না। দেখুন আপু, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, যেটা আগেই বলেছি। তারপরও কেন এমন পাগলামি করছেন? কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কি কোনো কমতি আছে? তুই শুধু একটা কারণ বল আমাকে না ভালোবাসার। আপনাকে ভালো না বাসার একটা নয়, অনেক কারণ আছে। তার মধ্যে উপযুক্ত কারণ হচ্ছে স্ট্যাটাস। আপনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস যায় না। তাছাড়া আপনার বাবা আমাকে মেনে নিবে না। তাই এইসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে দিন প্লিজ। স্ট্যাটাস ছাড়া কি কোনো কারণ আছে? আপাতত না। তাহলে চল সোজা কাজে অফিস, তোকে আজকেই আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। আপু, আপনি তো আবারও পাগলামি শুরু করছেন। ব্যাস, অনেক হয়েছে আপু বলে ডাকা, এবার থেকে বউ বলে ডাকবি, ওকে? আর আমি সবকিছু প্রথম থেকে ঠিক করেই তোর পেছনে লেগেছি। আর কি বললি স্ট্যাটাস? আমি সবার তোর আগে স্ট্যাটাস সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, তোর সম্পর্কে একটা খারাপও খবর পাইনি। এটা দেখেই তো তোর পিছনে আমি পড়েছি। আর কি বললি আমার বাবা তোকে মেনে নেবে না? তাহলে শোন, আমি সবার আগে আমার বাবাকে তোর ব্যাপারে রাজি করিয়েছি। তিনি তোর ব্যাপারে জেনে অনেক খুশি এবং তার জামাই হিসেবে গ্রহণ করতে তার কোনো সমস্যা নেই। এবার তো আর কোনো সমস্যা রইলো না। আমি কিছুক্ষণ ভেবেই মনে মনে বললাম, এই যা, আমাকে তো সব দিক থেকেই একদম হাঁটকে ফেলছে। এখন কি করেছে? হ্যাঁ, পেয়েছি। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে সিনথিয়া জুড়ে জুড়ে হাসতে হাসতে বলল, ওই কথা, চল সোজা কাজী অফিসে। সেখানে তোর পরিবার সহ আমার বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ তাদেরকে সবকিছু সত্যি বলে দিয়েছি। তারা কোনো আপত্তি করেনি। এবার তুই না চাইলেও আমাকে বিয়ে করতেই হবে। আমি তোকে বলেছিলাম না, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস তার মাসুল খুব ভালোভাবে তোকে দিতে হবে। এবার মাসুল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থেকো, জানু। তারপর আর কি, আমাকে নিয়ে যাওয়া হলো সুজা কাজী অফিসে, এবং সেখানে নিয়ে কি আমাকে এক প্রকার জোর করে বিয়ে করিয়ে দেওয়া হলো। জোর করে বললে ভুল হবে, আমি অবশ্য বাধা দেওয়ার চেষ্টা করিনি, কারণ যাকে ভালোবাসি তার সাথে তো বিয়ে হচ্ছে। এখানে বাধা দিলে আবার হিতে বিপরীত হতে পারে। তারপর আর কি, শেষমেশ সিনিয়র সাইকো মেয়ে আমার বউ করে ফেললাম। দোয়া করবেন আমার জন্য এবং আমার সিনিয়র সাইকো বউয়ের জন্য। আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।